ওয়েলকাম টু ইউনিক টিচার্স। আজকের আলোচনার বিষয় সামুদ্রিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ। এই সামুদ্রিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ জিওমরফোলজির একটি অন্যতম খটোমটো টপিক, যে টপিকটা সকলেরই সমস্যা হয় এবং বিভিন্ন সময়ে বিভিন্ন স্টুডেন্টদের কাছ থেকে অভিযোগ পেয়েছি, স্যার সামুদ্রিক প্রক্রিয়া মনে রাখতে পারছি না, স্যার সামুদ্রিক প্রক্রিয়ার যে বেসিক বিষয়গুলো সেগুলো কিভাবে মনে রাখবো। এই বিষয়টা নিয়ে অনেকের সমস্যা হয়। আমার মনে হয় তার একমাত্র কারণ হচ্ছে একটু বোঝার সমস্যা, বুঝতে না পারার সমস্যা। আজকে তোমাদের কাছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকে যদি ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করো, তোমাদের এই সামুদ্রিক প্রক্রিয়া থেকে আর কোনোদিন কোনো সমস্যা হবে না। এবং আজকের ক্লাসটা একটা দুর্দান্ত ক্লাস হতে চলেছে। তবে মাঝে এসে হঠাৎ করে এসে স্যার বুঝতে পারছি না বললে হবে না, ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত করতে হবে। এবং এরপর থেকে সামুদ্রিক প্রক্রিয়া নিয়ে তোমাদের আর কোনো অভিযোগ থাকবে না। তো চলো আমরা সেই আলোচনা শুরু করব, আলোচনার ভিতর দিয়ে যাব, আলোচনার মধ্য দিয়ে যাব। তার আগে বলে নি, আমাদের যে সমস্ত বহির্জাত প্রক্রিয়াগুলি আছে, ভূমিরূপ পরিবর্তনের যে সমস্ত বহির্জাত প্রক্রিয়াগুলি কাজ করে, সামুদ্রিক প্রক্রিয়া তাদের মধ্যে অন্যতম। এবং সামুদ্রিক প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়াগুলির মধ্যে সব থেকে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন বহির্জাত প্রক্রিয়া কোনগুলি? নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র, ভৌমজল এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে সমুদ্র তরঙ্গ। এই সমুদ্র তরঙ্গ এবং তার ফলে সৃষ্ট ভূমিরূপ এবং তার সঙ্গে আনুষঙ্গিক বিষয় যেমন অফশোর, অনশোর, তটরেখা কি, সৈকত কি, তারপরে তোমার অ্যাকচুয়ালি তটভূমি কি, এই সমস্ত জিনিসগুলো তোমাদের কাছে গুলিয়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে বা খুব গুলিয়ে যায়। আমি সেগুলোকে একটা 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 করে আলোচনা করব এবং ডায়াগ্রাম দেখাবো, আলোচনা করব, এরপরে আর তোমরা কোনোদিন ভুলাবে না। যদি আমি সমুদ্রের বেসিক বিষয়গুলো যাই, পৃথিবীর উৎপত্তির সময় থেকে ধরি। অ্যাকচুয়ালি আমাদের পৃথিবীর উৎপত্তি ঘটেছিল আজ থেকে প্রায় 450 কোটি বছর আগে। 450 কোটি বছর আগে যদি আমরা এটাকে বলতে পারি, এটা বলতে পারি 4500 বা 600 মিলিয়ন ইয়ার এগো, 4600 মিলিয়ন ইয়ার্স এগো আমাদের পৃথিবীর উৎপত্তি ঘটেছিল। কিন্তু পৃথিবীর যখন উৎপত্তি ঘটেছিল তখনই সমুদ্রের উৎপত্তি হয়ে যায়নি। সমুদ্রের উৎপত্তি ঘটেছিল আরো প্রায় 500 মিলিয়ন বছর পরে বা 600 মিলিয়ন। সমুদ্রের উৎপত্তি কখন ঘটেছিল? সমুদ্র উৎপত্তি ঘটেছিল প্রায় আজ থেকে 4000 মিলিয়ন বছর, 4000 মিলিয়ন বছর পূর্বে, বা আমরা বাংলায় বলতে পারি 400 কোটি বছর পূর্বে। আজ থেকে প্রায় 400 কোটি বছর পূর্বে সমুদ্রের উৎপত্তি ঘটেছিল। পৃথিবীর উৎপত্তি ঘটেছিল কবে তাহলে? 450 কোটি বছর পূর্বে বা 460 কোটি বছর পূর্বে। এবং তার ঠিক 50 থেকে 60 কোটি বছর পূর্বে পরে সমুদ্রের উৎপত্তি ঘটেছিল। সেই 400 কোটি বছর থেকে আজ পর্যন্ত সমুদ্র নিরন্তর তার ক্ষয় প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। শুধু ক্ষয় বললে ভুল হবে, ক্ষয়, বহন এবং সঞ্চয় প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। এবং এই ক্ষয়, বহন এবং সঞ্চয়ের মধ্য দিয়ে বিভিন্ন রকমের ভূমিরূপ গড়ে উঠছে। সেই ভূমিরূপ গুলোকে নিয়ে আমরা একটা একটা করে সমস্তটা গুলোকে নিয়েই আলোচনা করব। তাহলে কি সমুদ্রের প্রক্রিয়া হচ্ছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এই সমুদ্রের মধ্যে কি কি কাজ করে? সমুদ্রের মধ্যে একটা সমুদ্র তরঙ্গ কাজ করে এবং আর একটা টার্মের সঙ্গে তোমাদের পরিচয় করতে হবে, সেটা হচ্ছে সমুদ্র স্রোত। তাহলে স্যার সমুদ্র স্রোত আর সমুদ্র তরঙ্গ কি একই জিনিস? না, সমুদ্র তরঙ্গ এবং সমুদ্র স্রোত কখনোই এক হতে পারে না। তাহলে সমুদ্র স্রোত কাকে বলবো, সমুদ্র তরঙ্গ কাকে বলবো? সমুদ্র স্রোত বলতে সাধারণত আমরা বুঝি যখন সমুদ্রের জল এক জায়গা থেকে আরেক জায়গায় বাহিত হয়, তখন সেগুলিকে আমরা বলি সমুদ্র স্রোত। অর্থাৎ সমুদ্রের জল যদি আমরা দেখি অনুভূমিক ভাবেই বা অন্তঃপ্রবাহ রূপে একটা জায়গা থেকে আর একটা জায়গা যখন বাহিত হবে বা গোল গোল করে ঘুরতে পারে, মানে স্থান পরিবর্তন করবে, সমুদ্রের জলের স্থান পরিবর্তন হলেই সেটাকে আমরা বলবো সমুদ্র স্রোত। তাহলে সমুদ্র তরঙ্গ কি জিনিস? সমুদ্র তরঙ্গ কখনোই স্থান পরিবর্তন করবে না। সেটা কি হবে? সমুদ্রের জল যখন উলম্ব ভাবে একই জায়গায় ঘুরে ওঠানামা করে, তখন সেগুলোকে আমরা সমুদ্র তরঙ্গ বলি। তাহলে সমুদ্র তরঙ্গের ক্ষেত্রে কি হয়?
সমুদ্র জলের স্থান পরিবর্তন হয় না, কিন্তু শুধু সমুদ্র জলগুলো উলম্বভাবে ওঠানামা করে। এবং আরেকটা কথা মনে রাখতে হবে, সমুদ্র জলের স্থান পরিবর্তন হয় না ঠিকই সমুদ্র তরঙ্গের ক্ষেত্রে, কিন্তু এনার্জির স্থান পরিবর্তন হয়, অর্থাৎ শক্তির স্থান পরিবর্তন হয়। সমুদ্র তরঙ্গগুলি যখন ভেঙে পড়ে তখন শক্তির স্থান পরিবর্তন ঘটে। তোমরা কম বেশি সকলেই সমুদ্র দেখেছো। আমি ওই জন্য সমুদ্র এখানে কোনো ডায়াগ্রাম বা সমুদ্রের একটা ভিডিও আমি রাখতেই পারতাম, আরামসে দেখিয়ে দিতে পারতাম। আমি মনে করছি তোমরা প্রত্যেকেই সমুদ্র দেখেছো কম বেশি। হয়তো কেউ সমুদ্রে গিয়ে দেখেছো, কেউ হয়তো মোবাইলে দেখেছো, কেউ হয়তো মুভিতে দেখেছো, কেউ হয়তো দেখেছো একটা নায়ক নায়িকা সমুদ্রের তীরে গান করতে করতে চলে যাচ্ছে এবং একটা ঢেউ এসে নায়িকার পায়ে সমস্ত ভিজিয়ে দিয়ে চলে গেল। নায়ক তাড়াতাড়ি ওড়না তুলছে, তার সেই ভিজে পা গুলো ধুয়ে দিচ্ছে। এই সমস্ত ঘটনা তোমরা সাধারণত সচরাচর দেখে থাকো মুভির মধ্যে। এই যে একটা জল, সমুদ্রের জল এসে নায়িকার পায়ে পড়ে যাচ্ছে, এই জলটা আসলে কি? এটা কি তাহলে সমুদ্র স্রোত? না, এই জলটা সমুদ্র স্রোত নয়, এইটা হচ্ছে সমুদ্র তরঙ্গ। তাহলে আপনি যে বললেন সমুদ্র তরঙ্গের কোনো স্থান পরিবর্তন হয় না, সমুদ্র তরঙ্গের ক্ষেত্রে সমুদ্র জলের কোনো স্থান পরিবর্তন হয় না, তাহলে সমুদ্র জলটা তো এসে একদম তীরভাগে উপচে পড়ে যাচ্ছে, ছলাৎ করে পড়ছে। আমরা যখন বারবার, তোমরা যারা সমুদ্রে গেছো বা যারা ভিডিও দেখেছো, সমুদ্রের জল ঢেউ আকারে এসে একদম কোথায়? উপকূলের দিকে আছড়ে পড়ছে। এই আছড়ে পড়া জলটা আসলে সমুদ্র স্রোত নয়, এই আছড়ে পড়া জলটা হচ্ছে সমুদ্র তরঙ্গ। যদি সমুদ্র তরঙ্গ স্থানই পরিবর্তন না করে তাহলে এত দূর পর্যন্ত উপকূলের দিকে চলে আসে কি করে? ইয়েস, সমুদ্র তরঙ্গ যখন অনুভূমিকভাবে উত্থিত হয়, এই অনুভূমিকভাবে উত্থানের সময় সমুদ্রের জল মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার, 1 থেকে 1.5 মিটার পর্যন্ত উপরে উঠতে পারে। 1.5 মিটার পর্যন্ত উপরে উঠতে পারে। কোনো কোনো স্থানে সেটা 4 মিটারও হতে পারে। তো যখন 1 থেকে 1.5 মিটার উপরে উঠে উলম্বভাবে, জল তো আর শক্ত পদার্থ নয়, সে জলটা কি হয় তখন? ঘাড় নিচু করে নিচের দিকে পড়ে যায় এবং একটা গোলাকার অবস্থার সৃষ্টি হয়। সমুদ্রের জলটা এইভাবে উপর দিয়ে উঠলো, উপর দিয়ে ওঠার পর সে যখন নিচে পড়ে যাচ্ছে, তখন কি হচ্ছে? নিচে যখন পড়ছে তখন একটা নির্দিষ্ট জায়গা নিয়ে পড়ছে এবং এর ফলে কি হয়? সম্মুখ দিয়ে বা সামনের দিকে জলটা এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সে কি করছে? তার এনার্জি গুলোও কিন্তু এক জায়গা থেকে আর এক জায়গায় প্রবাহিত হচ্ছে। অর্থাৎ যে জায়গায় সমুদ্রের স্রোত, সমুদ্র তরঙ্গের উৎপত্তি লাভ করছে, তার থেকে সম্মুখের দিকে, মানে সামনের দিকে সমুদ্রের তরঙ্গ যখন এগিয়ে যাচ্ছে, তার সাথে সাথে এনার্জি গুলোও এগিয়ে যাচ্ছে, শক্তিগুলোও এগিয়ে যাচ্ছে। তাহলে সমুদ্র তরঙ্গের ক্ষেত্রে কি হবে? সমুদ্র তরঙ্গের ক্ষেত্রে এনার্জি কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এই দেখো তীর দেওয়া আছে, এনার্জি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। কিন্তু জল বা মাস এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না, প্রবাহিত হতে দেয় না। সমুদ্র তরঙ্গের ক্ষেত্রে কি হয়? সমুদ্র তরঙ্গের ক্ষেত্রে জলের স্থান পরিবর্তন ঘটে না। এই সমুদ্র তরঙ্গ তাহলে সৃষ্টি হয় কিভাবে? আমরা আসবো। তার আগে বলে নিই, একটা প্রশ্ন বারবার দেখতে পাই বা মাঝে মধ্যে একটা ডিফিকাল্ট প্রশ্ন আসে, সমুদ্র তরঙ্গের ক্ষেত্রে কি কোরিওলিস বল কাজ করে? আমরা জানি বায়ু প্রবাহ বলো, সমুদ্র স্রোত বলো, সবকিছুর সাথে একটা বল কাজ করে, তার নাম হচ্ছে কোরিওলিস ফোর্স। যে কোরিওলিস ফোর্স বায়ু এবং সমুদ্র স্রোতকে উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত করে, সেগুলো আলাদা বিষয়, আলোচনার বিষয়, পরে আলোচনা করবো। তাহলে সমুদ্র তরঙ্গের ক্ষেত্রে কি কোরিওলিস ফোর্স কাজ করে? না। সমুদ্র তরঙ্গ যেহেতু স্থান পরিবর্তন হয় না, যেখানে জলের স্থানই পরিবর্তন হচ্ছে না, সেখানে কোরিওলিস বল আসবে কোত্থেকে? জলটা শুধুমাত্র এক জায়গায় দাঁড়িয়ে থেকে ওঠানামা করছে, অতএব সেখানে কোরিওলিস বল আসার সম্ভাবনা প্রায় নেই বা থাকবে না, বা কোরিওলিস বল সেখানে কাজ করবে না। কিন্তু সমুদ্র স্রোতের ক্ষেত্রে কি হবে? সমুদ্র স্রোতের ক্ষেত্রে কোরিওলিস বল কাজ করবে। কারণ কি? সমুদ্র স্রোতের ক্ষেত্রে জলের স্থান পরিবর্তন হচ্ছে, জল এক জায়গা থেকে আর এক জায়গায় বাহিত হচ্ছে। অতএব আমরা বলতে পারি কোরিওলিস ফোর্স শুধুমাত্র সমুদ্র স্রোতের ক্ষেত্রে কাজ করে। আমরা যে আজকে সমুদ্র তরঙ্গ এবং সমুদ্র তরঙ্গের ফলে সৃষ্ট ভূমিরূপ আলোচনা করব, বা মেরিন ল্যান্ডফর্ম আলোচনা করব, বা সমুদ্রের ফলে সৃষ্ট ভূমিরূপ আলোচনা করব,
সমুদ্র স্রোত কিন্তু সমুদ্রের পার্শ্ববর্তী এরিয়াগুলিতে কোনো পরিবর্তন ঘটায় না। উপকূল বা তার পার্শ্ববর্তী এরিয়াগুলিতে কোনো ল্যান্ডফর্মের পরিবর্তন ঘটাতে সমুদ্র স্রোত খুব একটা সাহায্য করে না। এই ভূমিরূপের পরিবর্তন মূলত ঘটিয়ে থাকে সমুদ্র তরঙ্গ। কারণ সমুদ্র তরঙ্গ কি করে? এনার্জি রিলিজ করে, শক্তির স্থানান্তর ঘটায়। এই জন্যই সবসময় সমুদ্র তরঙ্গ ভূমিরূপের পরিবর্তনে সাহায্য করে। তাহলে বলতে পারি স্যার, সমুদ্র তরঙ্গের উৎপত্তি কিভাবে ঘটছে? সমুদ্র তরঙ্গের উৎপত্তি ঘটছে কেন? সমুদ্র তরঙ্গের উৎপত্তি অনেকগুলো কারণে ঘটতে পারে। আজ প্রথমে আলোচনা করব সমুদ্র তরঙ্গগুলোকে নিয়ে। সমুদ্র তরঙ্গের সম্পর্কে একটা পূর্ণ কনসেপ্ট চলে আসার পরে আমি তারপরে যাব এই উপকূল কাকে বলে, তটভূমি কাকে বলে, ব্যাকশোর কাকে বলে, অফশোর কাকে বলে, ইনশোর কাকে বলে, এবং আরো শোর লাইন কি জিনিস, কোস্টাল লাইনের সঙ্গে শোর লাইনের পার্থক্য কি জিনিস, এই বাকি সমস্ত বিষয়গুলো একটা 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 করে আলোচনা করব। তার আগে বুঝে নিতে হবে সমুদ্র তরঙ্গ কি জিনিস, সমুদ্র তরঙ্গের উৎপত্তি কি করে ঘটে, এবং সমুদ্র তরঙ্গের ভাগ হ্যানা ত্যানা সেগুলোকে কিভাবে বুঝবো। তাহলে সমুদ্র তরঙ্গের উৎপত্তি কি করে ঘটছে? যখন সমুদ্রের মধ্যে খুব দ্রুত গতি বায়ু প্রবাহিত হচ্ছে, সেই বায়ু প্রবাহের দরুন সমুদ্র তরঙ্গের উৎপত্তি ঘটে। শুধু কি বায়ু প্রবাহের দরুন সমুদ্র তরঙ্গের উৎপত্তি ঘটে? না, সমুদ্র তরঙ্গের উৎপত্তি ঘটতে আরো অনেকগুলো শক্তি কাজ করে থাকে। যদি সমুদ্রের মধ্যে কোনো বড় একটা ভূমিকম্প হয়, তার ফলেও সমুদ্র তরঙ্গের উৎপত্তি ঘটতে পারে, বা সুনামির ফলেও সমুদ্র তরঙ্গের উৎপত্তি ঘটতে পারে। আচ্ছা, তোমরা যারা ক্লাসে রয়েছো আমাকে একটু জানাবে আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে কিনা। যদি অপরিষ্কার শোনা যায়, যদি মাঝে মধ্যে ডিস্টার্ব হয়, সেটাও কিন্তু আমাকে তোমরা জানাবে। হ্যাঁ, তোমরা আমাকে একটু জানাও যদি কোনো অসুবিধা হচ্ছে কিনা, একটু লিখে জানিয়ে দাও। তাহলে কি কি কোন কোন শক্তির ফলে সমুদ্র তরঙ্গের উৎপত্তি ঘটে? বায়ু প্রবাহ, ভূমিকম্প, এবং সমুদ্রের মধ্যে যদি অগ্নুৎপাত হতে থাকে তাহলে কিন্তু সমুদ্র তরঙ্গের উৎপত্তি ঘটে। সুদীপ বলছো ক্লিয়ার স্যার, সঙ্গীতা বলছো ক্লিয়ার, সুচন্দ্রা বলছো ইয়েস ক্লিয়ার। ঠিক আছে, নো অসুবিধা নেই। তাহলে কি হচ্ছে? অগ্নুৎপাতের দরুন ঘটতে পারে, ভূমিকম্পের দরুন ঘটতে পারে, বায়ু প্রবাহের দরুন ঘটতে পারে, কোনো কারণে ঘূর্ণিঝড় এলো তার জন্য ঘটতে পারে, জোয়ার ভাটার জন্য ঘটতে পারে। এই সমস্ত কারণগুলোর জন্য, হ্যাঁ, এই সমস্ত কারণগুলোর জন্য আমাদের কি হতে পারে? সমুদ্র তরঙ্গের উৎপত্তি ঘটতে পারে। বেশ, এই সমুদ্র তরঙ্গ কি রকম হয়, সমুদ্র তরঙ্গ সম্পর্কে আমাদের জেনে রাখা খুব জরুরি। তাহলে সমুদ্র তরঙ্গ কিভাবে উৎপত্তি ঘটে তোমরা বুঝে গেছো। এই সমুদ্র তরঙ্গের যে জ্যামিতিক নকশা বা সমুদ্র তরঙ্গের সম্পর্কিত যে পরিভাষা, সেগুলো আমাদের জানা খুব জরুরি। সমুদ্র তরঙ্গ ঠিক এরকম ভাবে উলম্ব ভাবে ওঠানামা, এরকম উলম্ব ভাবে ওঠানামা করে, এদিকে উপরে উঠছে আবার উপর দিয়ে নেমে যাচ্ছে, উপর দিয়ে উঠছে উপর দিয়ে নেমে যাচ্ছে। এইভাবে শক্তির স্থানান্তর হচ্ছে মাত্র, মানে জল যেখানকার সেখানেই থেকে যাচ্ছে, কিন্তু শক্তিটা প্রবাহিত হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গাতে যাচ্ছে। এই সমুদ্র তরঙ্গ তাহলে দেখতে কেমন? এরকম ধরনের দেখতে। এবং এই সমুদ্র তরঙ্গের সব থেকে তাহলে এই যে উপরের একটা বিন্দু রয়েছে, এই উপরের বিন্দুটাকে আমরা বলি ক্রেস্ট বা তরঙ্গ শীর্ষ। বাংলায় বলবো তরঙ্গ শীর্ষ, ইংরাজিতে সেটাকে আমরা বলি ক্রেস্ট। ধরো এটা উপরের একটা অংশ, তাহলে এটাকে আমরা কি বলবো? তরঙ্গ শীর্ষ বা ক্রেস্ট, CREST। ক্রেস্ট মানে কি? ক্রেস্ট মানে হচ্ছে তরঙ্গের সর্বোচ্চ বিন্দু। তাহলে সর্বনিম্ন বিন্দুটাকে কি বলবো? সর্বনিম্ন বিন্দুটাকে আমরা বলবো বা দ্রোণী বা তরঙ্গপাত। এটা হচ্ছে তরঙ্গের সর্বনিম্ন বিন্দু। তাহলে কি হলো? এটা সর্বনিম্ন বিন্দু আর এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু। সর্বনিম্ন বিন্দুকে কি বলা হলো? টর বা দ্রোণী বা তরঙ্গপাত, আর ক্রেস্টটাকে কি বলা হলো? তরঙ্গ শীর্ষ, সর্বোচ্চ বিন্দু। তাহলে এই যে সর্বনিম্ন বিন্দু এবং সর্বোচ্চ বিন্দু যদি আমরা সোজা করে টানি, এখান থেকে এই পর্যন্ত কি হলো? এটা কি হলো তাহলে? তরঙ্গের সর্বোচ্চ বিন্দু এবং সর্বনিম্ন বিন্দু পর্যন্ত যে স্থান, সে মাঝের যে স্থান, এটাকে আমরা বলি
ওয়েভ লেংথ কি বলি আমরা, সরি ওয়েভ হাইট বলি এটাকে আমরা, ওয়েভ হাইট, এটাকে কি বলি আমরা, বা সোজা বাংলায় যদি আমরা আরো বলি তরঙ্গের উচ্চতা। এই দেখো ওয়েভ হাইট এখানে দিয়েছি, এটাকে আমরা কি বলি, ওয়েভ হাইট বা তরঙ্গের উচ্চতা। তাহলে ক্রেস্ট থেকে তর পর্যন্ত যে উচ্চতা, আমি ধরে নিলাম এইটার উচ্চতা হচ্ছে 4 মিটার, তাহলে কি এই 4 মিটারটা হলো কি তরঙ্গের উচ্চতা, তরঙ্গের হাইট বা ওয়েভ হাইট বা উচ্চতা। তাহলে সে ওয়েভ হাইট আর ওয়েভ লেন্থ কি একই জিনিস? না, ওয়েভ হাইট এবং ওয়েভ লেন্থ একই জিনিস নয়। আচ্ছা সঙ্গীতা বলছো বোর্ডের দিকে ঘুরে পড়লেই কথা কেটে যাচ্ছে, খুব কেটে যাচ্ছে না একবার দুবার কেটে যাচ্ছে? আচ্ছা আমি যখন বোর্ডের দিকে ঘুরছি তখন কথা কেটে যাচ্ছে তাই তো? 1 মিনিট দাঁড়াও তো, 1 মিনিট দাঁড়াও। আচ্ছা আমি এটা মাইকটাকে একটু ঠিক করে নিই, এইদিকে লাগিয়ে নিই। না এদিকে লাগাতে হবে। আচ্ছা আমি যখন বোর্ডের দিকে ঘুরছি কথা কি খুব বেশি কেটে যাচ্ছে, খুব কি বেশি কেটে যাচ্ছে না অল্প স্বল্প কাটছে, একটু আমাকে বলবে। তাহলে দেখো এটা কি বলবো আমরা, 4 মিটার, এটা কি বলবো হাইট। তাহলে হাইট আর লেন্থ কি একই জিনিস? না, হাইট আর লেন্থ একই জিনিস নয়। তাহলে লেন্থ কাকে বলবো, ওয়েভ লেন্থ কাকে বলবো, তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলবো? তরঙ্গ দৈর্ঘ্য বলতে আমরা বুঝি যখন দুটো শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু এই একটা শীর্ষবিন্দু, দুটো শীর্ষবিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থ। তাহলে ওয়েভ হাইট বা ওয়েভের এটাকে আমরা বলি উচ্চতা, উচ্চতা। আর এটাকে কি বলবো, ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থ মানে হচ্ছে দুটো শীর্ষবিন্দুর মধ্যে, একটি তরঙ্গের দুটি শীর্ষবিন্দুর মধ্যে যে দূরত্ব, সেটাকে আমরা বলি ওয়েভ লেন্থ। এবং যদি আমরা বলি ওপর দিকে, যদি আমরা উল্টো করে বলি, দুটো পাদবিন্দুর মধ্যে যে দূরত্ব, সেটাকেও আমরা ওয়েভ লেন্থ বলতে পারি। দেখো এই একটা স্তর, এই একটা স্তর, এই দুটোর মধ্যে, এই স্তর দুটোর মধ্যে যে দূরত্ব, সেটাকেও আমরা বলতে পারি ওয়েভ লেন্থ বলতে পারি। আশা করি বুঝে গেছো। তাহলে কি হলো, ওয়েভ লেন্থ আশা করি বুঝেছো, ওয়েভ হাইট বুঝলে। তাহলে এখনো পর্যন্ত আমি যে টার্ম গুলো বললাম সেই টার্ম গুলোকে ভালো করে তোমাদের মাথার মধ্যে ভরে নিতে হবে। এবং খুব ইন্টারেস্টিং বিষয় এগুলো, খুব মজার মজার বিষয়, যদি তোমরা খুব ভালো বুঝতে মানে ক্লাসটাকে মনোযোগ দিয়ে শোনো, এটা নিয়ে আর কোনোদিন কোনো সমস্যা হবে না। এটা নিয়ে সমস্যার কথা আমাকে অনেকে জানিয়েছে, আগের এসএলএসটিতেও জানিয়েছে। তাহলে উচ্চতা হলো, তরঙ্গ শীর্ষ হলো, স্তর হলো, পাদবিন্দু হলো, ওয়েভ হাইট হলো, ওয়েভ লেন্থ হলো। এরপরে আমরা আসবো ওয়েভ পিরিয়ড কাকে বলে, বা পর্যায়কাল বা সময়কাল কাকে বলে। এই যে একটা ওয়েভ লেন্থ রয়েছে, এই ওয়েভ লেন্থটা পুরোপুরি সম্পূর্ণ ওয়েভ লেন্থটা, ধরো এখানে একটা এ বিন্দু আছে, এ বিন্দু আছে, এবং এই এ বিন্দুটাকে পার করতে যতটা সময় লাগবে, পুরো লেন্থটা যতটা পার করতে যতটা সময় লাগবে, সেই সময়টাকে আমরা বলবো ওয়েভ পিরিয়ড বা হচ্ছে পর্যায়কাল বা সময়কাল। তাহলে আরো যদি ভালো বাংলায় বলতে যাই, তাহলে আমাদেরকে কি বলতে হবে, একটা ওয়েভ লেন্থ কোনো বিন্দুর মধ্য দিয়ে পার হতে যে সময় লাগে, সেই সময়টাকে আমরা বলি ওয়েভ পিরিয়ড বলে থাকি। আচ্ছা তোমরা আর কেউ উত্তর দিলে না যে আমি ঘুরে গেলে আরো বেশি করে ক্যাচ ক্যাচ করছে, না একটু সামান্য অল্প স্বল্প, একটু বলে বলে দাও, জানিয়ে দাও।
তাহলে কি ওয়েভ পিরিয়ড হয়ে গেল। এরপরে আসি ওয়েভ ফ্রিকোয়েন্সি কাকে বলে। ওয়েভ ফ্রিকোয়েন্সিটা এটাও একটা ভালো কনসেপ্ট মনে রাখার মতো। ধরো এটা একটা একক সময়, আমি ধরে নিলাম এটাও একটা এ বিন্দুই আছে। এই এ বিন্দুর মধ্যে 1 মিনিট সময়, ধরে নিলাম আমি 1 মিনিট সময় দিলাম। এই 1 মিনিটের মধ্যে কতগুলো ওয়েভ এ বিন্দুটার মধ্য দিয়ে পার হয়ে যাচ্ছে, কত, আচ্ছা অল্প হচ্ছে স্যার তাই বলছো আর কি, মানে অল্প অল্প কেটে যাচ্ছে। বেশ, আমি কেটে যাওয়াটাকে নিয়ে একটু ভাবনা চিন্তা পরের ক্লাসগুলোতে করব। তাহলে কি হলো, ধরো একটা একক সময়ের মধ্যে ধরে নিলাম 1 মিনিট টাইম, এই 1 মিনিটের মধ্যে কতগুলো তরঙ্গ এ বিন্দুর মধ্য দিয়ে পার হলো, সেই সংখ্যাটাকে আমরা বলি ওয়েভ ফ্রিকোয়েন্সি। ওয়েভ ফ্রিকোয়েন্সি, এই ওয়েভ ফ্রিকোয়েন্সি আর পিরিয়ডের মধ্যে গোলমাল তোমাদের লেগে যায়। তাহলে ওয়েভ পিরিয়ড মানে কি হলো, ওয়েভ পিরিয়ড মানে একটা ওয়েভ বেরোতে যে সময়টা লাগে সেই সময়টাকে বলি ওয়েভ পিরিয়ড। ভালো করে শোনো, অর্থাৎ এই একটা ওয়েভ লেন্থ ধরে নিলাম হয়তো আমরা 3 সেন্টিমিটার, কথা এই 3 সেন্টিমিটার ওয়েভ লেন্থ এ বিন্দু দিয়ে পেরোতে যে সময়টা লাগলো সেই সময়টা হচ্ছে ওয়েভ পিরিয়ড। আর অপরদিকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যতগুলো ওয়েভ পেরিয়ে গেল, ধরো 1 মিনিট বা 2 মিনিট সময়, এই 1 মিনিট সময়ের মধ্যে যতগুলো ওয়েভ এ বিন্দুর মধ্যে পেরিয়ে গেল সেটাকে আমরা বলি ওয়েভ ফ্রিকোয়েন্সি। ওয়েভ ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক বা তরঙ্গ, সমুদ্র তরঙ্গের কম্পাঙ্ক বলতে পারি। ওয়েভ পিরিয়ড এন্ড ওয়েভ ফ্রিকোয়েন্সির মধ্যে পার্থক্যটা বোঝা গেছে, আশা করি আর এখানটাতে তোমরা ভুলবে না। তাহলে ওয়েভ এর যে সমস্ত আমাদের জ্যামিতিক নকশা বা পরিভাষা সেগুলো আমাদের কমপ্লিট হলো। এবারে এরপরে আমরা দেখব ওয়েভের বিভিন্ন প্রকার হয়, সেই ওয়েভের প্রকারগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। ওয়েভের প্রকারগুলোকে নিয়ে আলোচনা করব, তার আগে একটা ফেজ বলে একটা জিনিস টার্মের সঙ্গে তোমাদের পরিচয় ঘটাই। ফেজ কি জিনিস? যখন বাতাস কোনো বাধাহীন ভাবে সমুদ্রের মধ্যে দিয়ে দ্রুত গতিতে প্রবাহিত হয়, একই দিকে কোনো দিকে না বেঁকে, সেটাকে আমরা বলি ফেজ। তাহলে ফেজ মানে কি? ফেজ মানে হচ্ছে কিছু নয়, বায়ু প্রবাহ, এবং সেই বায়ু প্রবাহটা হবে সমুদ্রের উপর দিয়ে বাধাহীন ভাবে কোনো দিকে না বেঁকে সমান্তরাল গতিতে যখন প্রবাহিত হয়ে যাবে সেগুলোকে আমরা বলবো ফেজ। তাহলে ফেজ কোথায় বেশি হবে? ফেজ মূলত বেশি হয় উন্মুক্ত সমুদ্রগুলোতে, যেখানে বাধা কম থাকে। তাহলে বাধা কোথায় কম আছে? আমরা জানি মূলত দক্ষিণ গোলার্ধে স্থলভাগের পরিমাণ কম। স্থলভাগ দক্ষিণ গোলার্ধের একদম দক্ষিণের সমুদ্রগুলোতে নেই বললেই চলে। তাহলে সেখানে কি হবে? ফেজের দৈর্ঘ্য অনেক বেশি হবে, কারণ সেখানে বাধাহীন ভাবে বায়ু প্রবাহ সমুদ্রের মধ্যে হতে পারে বা সমুদ্রের মধ্যে হয়। কোথায়? দক্ষিণের সমুদ্রগুলিতে বলতে পারি। আর ফেজটা হলে সব থেকে কম কোথায় হবে? যেগুলো আবদ্ধ সমুদ্র, সেই আবদ্ধ সমুদ্রগুলিতে ফেজের পরিমাণ সব থেকে কম হবে। যেমন যদি আমরা রেড সির কথা বলি, যদি আমরা বাল্টিক সির কথা বলি, যদি আমরা ভূমধ্য সাগরের কথা বলি, তাহলে সেখানে কি হবে? সেখানে ফেজ অবশ্যই কম হবে, কারণ সেই সমুদ্রগুলো দৈর্ঘ্যই কম এবং তারা কি হবে? ল্যান্ড মাস দিয়ে ঘেরা। অতএব সেখানে কি হবে? মূলত ফেজের দৈর্ঘ্য কম হবে। তাহলে ফেজের ব্যাপারটা তোমাদের মধ্যে বোঝা গেছে। ফেজ বুঝতে পেরেছো কি? এরপরে আমরা আসবো কতকগুলো সমুদ্র তরঙ্গ নিয়ে আমি কথা বলবো। কতকগুলো মানে 3টে সমুদ্র তরঙ্গ বলবো। সমুদ্র তরঙ্গকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। একটাকে বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ,
অনুপ্রস্থ তরঙ্গ এবং স্থির তরঙ্গ, এই তিনটে ভাগে ভাগ করব। এখানে আমরা পার্থক্যটা দিয়েছি। চলো আমি তোমাদেরকে একবার নোটের মধ্যে নিয়ে যাই। সরি, তোমাদেরকে একবার নোটের মধ্যে নিয়ে যাই। যদি তোমাদেরকে এখানে নিয়ে আসি, এটা তোমার তরঙ্গ যেগুলো কথাগুলো আমি বললাম সেগুলো সুন্দরভাবে লিখে দেওয়া আছে। এতক্ষণ যেগুলো বললাম পেচের কথা বললাম, এই যে তরঙ্গের প্রকার যদি আমি দেখাই তোমাদেরকে, তিনটে ভাগে ভাগ করব। কি কি? প্রথমে হচ্ছে অনুপ্রস্থ বা স্পন্দন তরঙ্গ, এবং এর ইংরাজি ট্রান্সভার্স ওয়েভ বা অসিলেটরি ওয়েভ। খুব গুরুত্বপূর্ণ, এই প্রত্যেক তিনটে তরঙ্গই খুব গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষায় এসে থাকে। তরঙ্গের যেমন বিভিন্ন জ্যামিতিক বিন্যাস আমরা দেখলাম, প্রকারভেদ গুলোকেও আমাদেরকে জানতে হবে। তাহলে প্রথম হলো কি, অনুপ্রস্থ তরঙ্গ বা স্পন্দন তরঙ্গ, এর ইংরাজি টার্ম ট্রান্সভার্স ওয়েভ বা অসিলেটরি ওয়েভ। ইংলিশ টার্ম গুলোকেও মনে রাখতে হবে, কারণ অনেকে সরাসরি অনেক সময় পরীক্ষাতে অসিলেটরি ওয়েভ দিয়ে দেয়, বাংলা টার্ম গুলো দেয় না। গভীর তাহলে অসিলেটরি ওয়েভ কাকে বলে বা অনুপ্রস্থ তরঙ্গ কাকে বলবো? গভীর সমুদ্রে যে সমস্ত তরঙ্গগুলির উৎপত্তি ঘটে সেই তরঙ্গগুলিকে আমরা বলি অনুপ্রস্থ তরঙ্গ, বা মুক্ত সমুদ্রে বা গভীর সমুদ্রে যে সমস্ত তরঙ্গের উৎপত্তি ঘটে সেই তরঙ্গগুলিকে আমরা বলি অনুপ্রস্থ তরঙ্গ বা স্পন্দন তরঙ্গ। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, অনুপ্রস্থ তরঙ্গগুলো কি হয়, বৃত্তাকারে ওঠানামা করে, জলের কোনো স্থান পরিবর্তন হয় না, জল কখনোই অগ্রসর হয় না। কারণ অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে যেহেতু গভীর সমুদ্রের মধ্যে হয়, তাই খুব বেশি উপরে ওঠে না, এবং বেশি উপরে না ওঠার দরুন তাদের যে উপরের অংশটা বা শীর্ষ বিন্দুটা তারা ভেঙে পড়ে যায় না। ভেঙে যখনই পড়ে যাবে তখন কি হবে, উপর দিকে সামনের দিকে জলটা এগিয়ে যাবে। যদি ভেঙে না পড়ে তাহলে কি হবে, গোলাকার ভাবে এরা ঘুরবে। তাই অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে, অনুপ্রস্থ তরঙ্গ যেহেতু গভীর সমুদ্রের মধ্যে সৃষ্টি হয়, এই জন্যই অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে জলের কোনো স্থান পরিবর্তন হয় না, গোলাকার ভাবে ওঠানামা করে। এবং কোথায় হয় এটি? গভীর সমুদ্রে বা মুক্ত সমুদ্রে এটি হয়ে থাকে। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলবো? অনুদৈর্ঘ্য তরঙ্গকে আমরা আর একটা বলতে পারি স্থানান্তরিত বলতে পারি, এটাকে বলতে পারি লঙ্গিটিউডিনাল ওয়েভ বা ট্রান্সলেট ওয়েভের নামগুলো অবশ্যই মনে রাখবে। অনুদৈর্ঘ্য মানে দৈর্ঘ্য বেশি যা, এটা এরকম করে মনে রাখতে পারো তোমরা। লঙ্গিটিউডিনাল ওয়েভ মানে মনে রাখা যে কোনো পন্থা তোমরা অবলম্বন করতে পারো। এবং এই অনুদৈর্ঘ্য তরঙ্গ কোথায় উৎপত্তি ঘটে? অল্প গভীর, মানে সমুদ্রের যেখানে গভীরতা কম, মানে উপকূলের কাছাকাছি অংশে এই অনুদৈর্ঘ্য বা স্থানান্তরিত তরঙ্গ উৎপত্তি ঘটে, এবং এর উচ্চতা অনেকটাই বেশি হয়। অনুপ্রস্থ তরঙ্গের থেকে অনুদৈর্ঘ্য তরঙ্গের উচ্চতা বেশি হয়। জলের পরিমাণ কম, গভীরতা কম এবং তরঙ্গের উচ্চতা বেশি হওয়ার দরুন কি হয়, শীর্ষদেশ এদের ভেঙে পড়ে। শীর্ষদেশ ভেঙে পড়ার ফলে জলটি যখন শীর্ষদেশ ভেঙে পড়ে গেল, তখন জলটি ছড়াৎ করে অনেকটা এগিয়ে গেল। এই যে আমাদের সমুদ্রের তীরে যখন আমরা দাঁড়াই, আমাদের পায়ে এসে ছড়াৎ করে একটা তরঙ্গ এসে আমাদের পায়ে এসে পড়ে, এইগুলো আসলে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এগুলিকে আমরা স্থানান্তরিত তরঙ্গ বলি, কারণ এই তরঙ্গের ফলে জল এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এনার্জি এক জায়গা থেকে আরেক জায়গায় খুব ভালো মতো প্রবাহিত হয়। এবং অনুদৈর্ঘ্য তরঙ্গের ওয়েভ হাইট অনেকটাই বেশি হয়, কখনো কখনো 4 থেকে 7 মিটারও হয়ে যেতে পারে, কখনো কখনো হয় এটা। মূলত সমুদ্র তরঙ্গ 1 থেকে 1.5 মিটার পর্যন্ত হাইট হয়, তবে সময় বিশেষে কখনো কখনো 4 থেকে 7 মিটারও হয়ে যেতে পারে। এরপর তাহলে স্থির তরঙ্গ কাকে বলবো? যখন অনুদৈর্ঘ্য তরঙ্গ এইরকম ভেঙে পড়লো শীর্ষ বিন্দুটা, তাহলে উপরের দিকে এগিয়ে গেল,
এবং উপরের দিকে এগিয়ে যাওয়ার পরে তো সে আর চলে যাবে না, সে আবার কি করবে, ফিরে ফিরে আসবে। যখন ফিরে আসছে, একদিকে অনুপ্রস্থ তরঙ্গ যেটা ফিরে আসছে, যে ফিরে আসাটাকে আমরা ব্যাকওয়াশ বলি, একটু পরে বোঝাবো, নাহলে আবার মাথা গুলিয়ে যাবে ওটা। তো যখন ফিরে আসছে এবং আবার একটা অনুপ্রস্থ তরঙ্গ উপরের দিকে এদিকে যেতে যাচ্ছে, তার আবার একটা শীর্ষ তরঙ্গ ভেঙে মানে তার উপকূলের দিকে যেতে যাচ্ছে, আর একটা যারা উপর দিকে প্রাথমিক অবস্থায় যে উপকূলের দিকে গেছিল সে নদীর সমুদ্রের দিকে ফিরে আসছে। তাহলে একজন ফিরে আসছে, একজন এদিকে যাওয়ার চেষ্টা করছে, যে দুজনের মুখোমুখি হয়ে গেল। যখনই দুজন মুখোমুখি হয়ে গেল, তরঙ্গ তখন আর এগোতে পারলো না, এক জায়গায় দাঁড়িয়ে থেকে সে এরকম করে দুলতে শুরু করলো। যখন এই এক জায়গায় দাঁড়িয়ে থেকে দুলতে শুরু করলো, সেটাকে আমরা বলি স্থির তরঙ্গ, বা এটাকে আমরা বলি স্টেশনারি ওয়েভ, বা এটাকে আমরা বলি ক্লাপোটিস। এই স্থির তরঙ্গ বা ক্লাপোটিসের জন্যই সমুদ্রের প্রচুর পরিমাণ ক্ষয় হয়ে থাকে। যখন এই ক্লাপোটিস হয়, তখন সমুদ্রের মধ্যে প্রচুর চাপ সৃষ্টি হয়, সমুদ্র শিলাগুলির মধ্যে প্রচুর চাপ সৃষ্টি হয়, তার ফলে সমুদ্র শিলার মধ্যে একটা ফাটলের সৃষ্টি হয় এবং সেই শিলাগুলি এইভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। তাহলে সমুদ্র তরঙ্গ আশা করি তোমরা বুঝে গেছো। এই সমুদ্র তরঙ্গ, এই অসিলেটরি ওয়েভ আর ট্রান্সলেটরি ওয়েভ, অর্থাৎ গভীর জলের তরঙ্গ আর অগভীর জলের তরঙ্গ, এই দুটোর মধ্যে একটু পার্থক্যগুলো আমাদেরকে বুঝে নিতে হবে। কারণ কি, এই পার্থক্যটা ভালো করে বুঝলে তোমরা কোনোদিন ভুলবে না। তাহলে গভীর জলের তরঙ্গকে আমরা কি বললাম, এটাকে আমরা বলি অসিলেটরি ওয়েভ, বা এটার আরেকটা নাম কি ছিল, ট্রান্সভার্স ওয়েভ। এটাকে আমরা অনুপ্রস্থ তরঙ্গ বললাম, এটাকে আমরা স্পন্দন তরঙ্গ বললাম। ওপর দিকে এই শ্যালো ওয়াটার ওয়েভকে আমরা কি বললাম, ট্রান্সলেটরি ওয়েভ বললাম, এটাকে আমরা ট্রান্সভার্স ওয়েভ বললাম, এটাকে আমরা এটাকে আমরা লঙ্গিটিউডিনাল ওয়েভ বললাম, এটাকে আমরা লঙ্গিটিউডিনাল ওয়েভ বললাম, বা এটাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বললাম। তাহলে অনেকগুলো নাম মনে রাখতে হচ্ছে। এটি কোথায় উৎপত্তি লাভ করে, গভীর জলের মধ্যে উৎপত্তি লাভ করে, সমুদ্র তলদেশে স্পর্শ করে না, জলকণার গতি তল দ্বারা প্রভাবিত হয়। আর ট্রান্সলেটরি ওয়েভ কোথায় উৎপত্তি লাভ করে, অল্প গভীর জলে উৎপত্তি লাভ করে, ঘর্ষণে তরঙ্গ বিকৃত হয়ে যায়, জলকণার কক্ষপথ সম্পূর্ণ বৃত্তাকার। অসিলেটরি ওয়েভের ক্ষেত্রে বৃত্তাকারে ঘোরাফেরা করে, আমি কথাগুলো বললাম প্রাথমিক অবস্থায়। আর অগভীর জলের ক্ষেত্রে চ্যাপ্টা বা উপবৃত্তাকার, তলদেশ রৈখিক হয়। তরঙ্গের বেগ তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভরশীল, গভীরতার উপর নির্ভরশীল। ফলাফল কি, জলকণার প্রকৃত স্থানান্তর ঘটে না। ইয়েস, অসিলেটরি ওয়েভের ক্ষেত্রে কোনো জলকণার স্থানান্তর ঘটে না, কিন্তু ট্রান্সলেটরি ওয়েভের ক্ষেত্রে কি হয়, মাসের স্থানান্তর ঘটে, জলকণার সীমিত অনুভূমিক স্থানান্তর ঘটে, মাস ট্রান্সপোর্ট শুরু হয়। বোঝা গেছে? আশা করি এতক্ষণ বুঝতে পেরেছো। এখানে এরপরে আমি দুটো টার্ম তোমাদেরকে সোয়াশ আর ব্যাকওয়াশ, এই দুটো টার্মের সঙ্গে যদি পরিচয় ঘটাই, তাহলে সমুদ্র তরঙ্গটা নিয়ে তোমাদের অনেকটাই ক্লিয়ার হবে। সমুদ্র তরঙ্গ ক্লিয়ার হবে, এখনো কিন্তু তোমাদের অনেক কিছু বাকি আছে। কোস্টাল এরিয়া কি, তটভূমি কি, শোর লাইন, ব্যাকশোর, অফশোর, লংশোর, অনেক কিছু বাকি আছে এখনো। তরঙ্গটাকে বুঝে নাও, তারপরে বাকিটাকে বুঝবো আমরা। এরপরে তাহলে আমরা কি বুঝবো, সোয়াশ কাকে বলে আর ব্যাকওয়াশ কাকে বলে। এই দুটো তরঙ্গ খুব গুরুত্বপূর্ণ, সোয়াশ এবং ব্যাকওয়াশ। দেখবে আমি কি বললাম, যখন অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে কি হলো, অগভীর সমুদ্রে উৎপত্তি লাভ করলো এবং তার শীর্ষবিন্দু ভেঙে কি হলো, উপকূলের দিকে প্রবাহিত হলো। শীর্ষবিন্দু ভেঙে উপকূলের দিকে, অর্থাৎ ছলাৎ করে যে জলটা এলো, অর্থাৎ সমুদ্র থেকে যে জলটা দেখবে পায়ের কাছে চলে এলো, আমাদের পায়ের, আমরা যদি উপকূলে, সমুদ্রের উপকূলে ধরো তুমি দাঁড়িয়ে আছো, সমুদ্র থেকে যে একটা তরঙ্গ বা একটা ঢেউ তোমার পায়ের কাছে এসে পড়লো, সমুদ্র থেকে যেটা আসছে, তোমার পায়ের কাছে যেটা আসছে, সেটাকে আমরা বলি সোয়াশ। তাহলে সোয়াশ মানে কি হলো, সোয়াশ মানে সমুদ্র থেকে উপকূলের দিকে যে তরঙ্গটি গেল, সেই তরঙ্গটিকে বা সেই ঢেউটিকে আমরা বলি সোয়াশ। এবং এই সোয়াশ হচ্ছে কি করে,
মূলত উপকূলের গঠন কাজে অংশ নেয় বা শ্বাস কি করে উপকূলে মূলত বিভিন্ন পলিবালি নিয়ে এসে জমা করে বা সঞ্চয় কাজ করে, আরো সহজ করে বললে বলবো সঞ্চয় কাজ করে। কে সঞ্চয় কাজ করে? শ্বাস। দেখবে তুমি দাঁড়িয়ে আছো সঙ্গে, হঠাৎ করে যখন একটা শ্বাস ঢেউ এলো তোমার মধ্যে কিন্তু পাটা বালিতে গেঁথে গেল, বালিতে গেঁথে গেঁথে বালি দিয়ে ঢাকা হয়ে গেল পাটা। কেন বালি দিয়ে ঢাকা হলো? ওই শ্বাস যখন আসে তখন সে বালিগুলোকে পলিগুলোকে কাঁকড়গুলোকে নিয়ে আসে, নিয়ে এসে কি হয় সে উপকূলের দিকে ফেলে দেয়। তাই শ্বাসকে আমরা সবসময় বলি গঠনকারী তরঙ্গ। এই শ্বাস সবসময় কি হয় জমা করে, কিসে জমা করে? বিভিন্ন পলিবালিগুলো নিয়ে এসে উপকূলে জমা করে। এই জন্য এটাকে আমরা বলি গঠনকারী তরঙ্গ। তাহলে তরঙ্গ যখন সৈকতের উপর আছড়ে পড়ে জলরাশিকে উপরের দিকে ঠেলে দেয় সেটাকে আমরা শ্বাস বলছি এবং এটাকে গঠনকারী তরঙ্গ বলবো। অপর দিকে কি ব্যাকওয়াশ কাকে বলবো? ওই যে জলটা গেল, যাওয়ার পরে কি সে জলটা দাঁড়িয়ে থাকে না, জলটা আবার কি হয় সমুদ্রের দিকে ফিরে চলে যায়। ধরো একটা ঢেউ এলো সমুদ্রের মধ্যে আর তুমি পাশে দাঁড়িয়ে আছো, একটা ঢেউ তোমার এসে পায়ের কাছে আছড়ে পড়লো, তারপরে আছড়ে পড়ার পর জলটা আবার সে কি করে সমুদ্রের দিকে নিচের দিকে চলে গেল। এই যে ফিরে যাচ্ছে শ্বাসটা আসার পরে শ্বাসটা যখন আবার ফিরে যাচ্ছে, এই ফিরে যাওয়াটাকে আমরা বলি ব্যাকওয়াশ। কি বলি এটাকে? ব্যাকওয়াশ বলে থাকি। এই ব্যাকওয়াশ যখন ঘটে, যখন জলটা ফেরত যায় বা ফিরে যায়, তখন যে সমস্ত বালি নুড়ি এই সমস্ত গুলো এনেছিল সে সমস্ত গুলো সে সাথে করে নিয়ে চলে যায়। প্রয়োজন পড়লে আরো জিনিসপত্র সে সঙ্গে করে ক্ষয় করে নিয়ে চলে যায়। মানে ব্যাকওয়াশটা তাহলে কি হলো? অভিকর্ষে টানে পুনরায় সমুদ্রের দিকে ফিরে যায় এবং এটাকে ধ্বংসকারী তরঙ্গ বলা হয়। ব্যাকওয়াশকে কি বলা হয়? ধ্বংসকারী তরঙ্গ। তাহলে শ্বাস হচ্ছে গঠনকারী তরঙ্গ আর ব্যাকওয়াশ হচ্ছে ধ্বংসকারী তরঙ্গ। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই আশা করি। এরপরে আসবো ব্রেকার্স। এই টার্মগুলোর সঙ্গে তোমাদের পরিচয় ঘটাতে হবে, হবেই হবে, টার্মগুলো পরীক্ষায় দিয়ে দিতে পারে। ব্রেকার্স কাকে বলবো? ব্রেক, ব্রেক করা থেকে ব্রেকার্স। ব্রেক করা মানে আমি কি ব্রেক হয়ে গেল, ভেঙে গেল, ব্রেক করিস না, পড়াশোনা ব্রেক করিস না, কন্টিনিউ পড়াশোনা চালিয়ে যেতে থাক, পরীক্ষা কোন দিন হয়ে যাবে কোনো ঠিক ঠিকানা নেই, পড়াশোনা চালা পড়াশোনা চালা। এই যে এইটাকে আমরা কি বলি? এটাকে ব্রেকার্স। এই যে তোমরা ক্লাস করছো রেগুলার বেসিসে, তোমরা যে সুন্দরভাবে ক্লাস করছো, বুঝছো, ভালো ভালো নোট পড়ছো, দিনরাত অনলাইনে টেস্ট দিচ্ছ, যখন খুশি তখন ইচ্ছা টেস্ট দিচ্ছ, যখন খুশি তখন ক্লাস দেখছো, এই যে সব সময় দেখছো, ক্লাসের মধ্যে থাকছো, পড়াশোনার মধ্যে থাকছো, গ্রুপের মধ্যে থাকছো, আলোচনার মধ্যে থাকছো, এইটা কি করছে তোমাদেরকে অবশ্যই সাকসেসের দিকে বাকিদের থেকে অনেক এগিয়ে দিচ্ছে। যারা ভাবছে পড়বো এই দুদিন পরে একটু লেট হবে লেট হবে, ঠিক আছে পরীক্ষার এখনো নোটিফিকেশন আসেনি, তাদের থেকে তোমরা অনেক এগিয়ে থাকছো। কারণ কি? তোমরা ব্রেক করনি, পড়াশোনাটাকে ব্রেক করছো না। তাহলে ব্রেক মানে কি? ব্রেক মানে ভাঙা। তাহলে ব্রেকার্স মানে কি? ওই ভাঙাটাই। মানে কি ভাঙছে? সমুদ্র তরঙ্গ যেখানে ভেঙে পড়ছে, অগভীর জলে যে জায়গাটিতে সে সমুদ্র তরঙ্গ ভেঙে পড়ছে সেটাকে আমরা বলি ব্রেকার্স। মানে অগভীর জলে অস্থিতিশীল হয়ে ভেঙে পড়া তরঙ্গকে আমরা বলি ব্রেকার্স। তাহলে ব্রেকার্স মানে কি? ব্রেকার্স মানে হচ্ছে ভেঙে পড়া। এই ব্রেকার ইন্ডেক্সও বলা হয়ে থাকে। আচ্ছা, এই ক্লাসটি যারা এটা ইউটিউবে যাবে এবং ইউটিউবে যারা দেখবে তাদের জন্য বলে রাখি, আমাদের ইউনিক টিচার্সের 3rd SLSTর জন্য আমাদের ব্যাচ শুরু হয়ে গেছে, চলছে এবং খুব তরতরিয়ে চলছে, খুব দারুণ ভাবে চলছে, তোমরা ক্লাস থেকে বুঝতে পারছো। এবং খুব অল্প ফিজের মধ্যে এত ফেসিলিটি দেওয়া হচ্ছে যেখানে যে সমস্ত ফেসিলিটি গুলো অন্যান্য জায়গাতে তোমাদেরকে আরো হাজার হাজার টাকা দিয়ে কিনতে হয়। এই সমস্ত ক্লাস হওয়ার পরে সমস্ত একদম প্রমিনেন্ট নোট, তার সঙ্গে কি রয়েছে তোমরা ক্লাস তো দেখতেই পাচ্ছ, নোট তো দেখতেই পাচ্ছ, অনলাইন টেস্ট দেওয়ার সুযোগ। যতবার খুশি তুমি অনলাইনে টেস্ট দিতে পারবে। টেস্ট দেওয়া হয়ে গেলে কোথায় ভুল হয়েছে, তার কোন জায়গাগুলিতে ভুল রয়েছে, তার সামগ্রিক ডেসক্রিপশন, আলোচনা, সলিউশন নিয়ে আলোচনা, সমস্ত কিছু সেখানেই দেখতে পাবে।
এই কম্প্যাক্ট কোর্স মাত্র 3 মাসের জন্য নেওয়া হচ্ছে 1000 টাকা মাত্র, মানে তোমার 350 টাকা করেও নয় মান্থলি, 333 টাকার মতো পড়ছে মান্থলি বেসিসে। 3 মাসে কি কোর্স শেষ হয়ে যাবে? না, প্রতি 3 মাস পর পর তোমাকে এই পারচেস করতে হবে। এবং আমরা ডিসাইড করেছি খুব অল্প সময়ের মধ্যে কোর্সটাকে কমপ্লিট করে দিতে, এবং তোমরা যখন খুশি তখন ক্লাসগুলো দেখতে পারবে। যারা ক্লাসে উপস্থিত থাকতে পারবে না, পরবর্তীতেও ক্লাসে দেখে নিতে পারবে। যেমন এখানে সবাই এখন উপস্থিত থাকতে পারেনি, বিভিন্ন জনের বিভিন্ন কাজ, তারা কি করবে, পরে দেখে নেবে ক্লাসগুলি। ঠিক আছে, যারা আগ্রহী তারা তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমাদের ডিটেলস দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেগুলো দেখে নেবে, কন্ট্যাক্ট করে নিতে পারবে যে কোনো সময়, যে কোনো মাধ্যমেই, হোয়াটসঅ্যাপ বলো, ফোন বলো, যে কোনো সময় তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারবে। চলো আমরা আলোচনায় ফিরি, কথাই কাজে ফিরি। তাহলে কি ব্রেকার্স কাকে বলে বুঝতে পারলে? এরপরে আসি প্লাঞ্জ লাইন। প্লাঞ্জ লাইন কাকে বলবো? যে রেখা বরাবর তরঙ্গগুলি ভেঙে যায়, তরঙ্গগুলি নিয়মিত ভাবে ভেঙে পড়ে, সেগুলিকে আমরা প্লাঞ্জ লাইন বলবো। তাহলে যেখানটিতে ভেঙে পড়ছে, সেই ভেঙেগুলো যখনই তরঙ্গ ভেঙে যাচ্ছে, সেগুলোকে আমরা ব্রেকার্স বলছি। এবং একটা নির্দিষ্ট রেখা বরাবর যখন ভেঙে পড়ছে, সেগুলিকে আমরা তরঙ্গ প্লাঞ্জ লাইন বলছি। এরপরে শার্প জোন কাকে বলবো? এই প্লাঞ্জ লাইনের পরবর্তী সময়, প্লাঞ্জ লাইনের তার পরবর্তী অংশ, ধর আমি একটা ডায়াগ্রামের দিকে যাই, তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। আমি একটা ডায়াগ্রামের দিকে যাই। এটা সমুদ্র আছে, এখানে সমুদ্র জল আছে, এগুলো সব সমুদ্রের জল আছে। হ্যাঁ, সমুদ্রের জল আছে। এই যে সমুদ্রের জলটা এসে কি করছে, সমুদ্র ঢেউটা, ধরে নিলাম এই একটা লাইন আছে, এই একটা লাইন আছে, সমুদ্রের ঢেউটা এখানে আসছে, আসার পরে এই লাইনের বরাবর ভেঙে যাচ্ছে, এই লাইন বরাবর ভেঙে যাচ্ছে। তাহলে এই লাইনটাকে আমরা বলি প্লাঞ্জ লাইন। এই লাইনটাকে আমরা বলি প্লাঞ্জ লাইন। এবং এই প্লাঞ্জ লাইনের পরবর্তী অংশ, যেখানে সমুদ্র ঢেউটা ভেঙে যাচ্ছে, তার যে পরবর্তী যে অংশ, এই অংশে কি হয়, ফেনা জমতে থাকে। সমুদ্রের যে বড় বড় ফেনা, অনেক প্রচুর ফেনা থাকে না, বাবলস থাকে অনেক প্রচুর, সেই ফেনাগুলো এখানে জমতে থাকে, এবং এখানে বিভিন্ন রকমের তোমার ক্ষয় কাজ, সঞ্চয় কাজ হয়ে থাকে। এই জোনটাকে আমরা বলি শার্প জোন। তাহলে এটা কি আমরা কি বলছি, শার্প জোন বলতে পারি। তাহলে শার্প জোন কোনটাকে বলবো আমরা সেটা বুঝতে পারছি। প্রথমে প্লাঞ্জ লাইন হবে, প্লাঞ্জ প্রথমে কি ব্রেকার হলো, ব্রেকার মানে হচ্ছে সমুদ্রের ঢেউগুলো ভেঙে গেল, এবং যে লাইন বরাবর এই ব্রেকারটা ঘটছে, সেই লাইনটাকে আমরা বলছি প্লাঞ্জ লাইন। প্লাঞ্জ লাইনের পরবর্তী অংশগুলোকে, যেখানে সমুদ্রের যে সমস্ত কাজগুলো ঘটে থাকে, বিভিন্ন রকমের ক্ষয় এবং সঞ্চয় কাজ ঘটে থাকে, সেগুলোকে আমরা শার্প জোন বলছি। এবং এখানে কি হয়, সমুদ্রের ফেনাগুলো জমা হয়, সেগুলোকে আমরা শার্প জোন বলতে পারছি। তাহলে শার্প জোন বুঝে গেছো আশা করি, প্লাঞ্জ লাইন বুঝে গেছো। চলো এরপরে আমরা যাব ব্রেকারের প্রকারভেদ। ব্রেকারের কতগুলো প্রকারভেদ আছে, এই ব্রেকারের প্রকারভেদ গুলোকে আমি তোমাদের ডায়াগ্রামের সাহায্যে দেখাবো, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। এই ব্রেকারের প্রকারভেদ তিনটে ভাগে আমরা ভাগ করতে পারি, ব্রেকার গুলোকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। কি ব্যাপার, এক মিনিট হ্যাঁ। বেশ, যাই হোক, এটা কাজ করছে না। তো এই বেকার গুলোকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা কি, স্পিলিং। স্পিলিংটা কি জিনিস? স্পিলিং মানে হচ্ছে যখন মৃদু ঢালযুক্ত সৈকতে তরঙ্গ শীর্ষ ধীরে ধীরে ফেনার আকারে উপচে পড়ে
সবচেয়ে কম শক্তিশালী, সেগুলিকে আমরা স্পিলিং বলি। তাহলে স্পিলিং মানে কি হলো, যেখানে ঢালটা কম, সমুদ্রের তীরের ঢালটা কম এবং ধীরে 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 তরঙ্গ শীর্ষ ধীরে ধীরে উপকূলের দিকে প্রবাহিত হয়, সেটাকে আমরা স্পিলিং বলছি। তাহলে প্লাঞ্জিং কাকে বলবো? স্পিলিং এর পরে প্লাঞ্জিং হচ্ছে মাঝারি খাড়া ঢাল যদি হয়, তরঙ্গ শীর্ষ সামনের দিকে বেঁকে গিয়ে হঠাৎ আছড়ে পড়ে, সামনের দিকে বেঁকে গিয়ে হঠাৎ আছড়ে পড়ছে, এইটাকে আমরা বলি প্লাঞ্জিং, এটাকে আমরা বলি প্লাঞ্জিং। তাহলে স্পিলিং মানে কি হলো, অল্প ঢালযুক্ত এরিয়াতে ধীরে ধীরে উত্থিত হলো। প্লাঞ্জিং মানে কি, মাঝারি ঢালযুক্ত অঞ্চল, যেখানে সমুদ্রের তরঙ্গ শীর্ষ বেঁকে মানে কি খাড়াভাবে এখানে পড়ছে, বেঁকে গিয়ে হঠাৎ আছড়ে পড়ছে। এবং সার্জিং কাকে বলে? সার্জিং মানে হচ্ছে অত্যন্ত খাড়া সৈকত ভৃগুর মধ্যে তরঙ্গ না ভেঙে ঢাল বেয়ে উপরে উঠে যাচ্ছে, যখন না ভেঙে ঢাল বেয়ে উপরে উঠে যায় তাকে বলি সার্জিং। তাহলে কি কি হলো? স্পিলিং হলো, প্লাঙ্গিং হলো, আর সার্জিং হলো। এই তিনটে ব্রেকার্সকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারছি। ব্রেকার্সকে কি কি? স্পিলিং, প্লাঞ্জিং আর সার্জিং, এই তিনটে ভাগে আমরা ভাগ করছি। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা ঢুকবো আরো বাকি জায়গাতে। এই সোয়াশ বললাম, ব্যাকওয়ার্ডস বললাম, গঠনকারী তরঙ্গ, ক্ষয়কারী তরঙ্গ আমি বললাম। তো সোয়াশকে সাধারণত কি বলা হয়? গঠনকারী তরঙ্গ, সোয়াশকে আমরা বলে থাকি গঠনকারী তরঙ্গ, আর বিনাশকারী তরঙ্গ বলে থাকি ব্যাকওয়ার্ডসকে। কারণ সোয়াশের ফলে কি হয়, বিভিন্ন রকমের বালি টালি গুলো জমা হয়, এগুলোকে আমরা বার্ন বলে থাকি। বেশ, চলো এরপরে আমরা যেটাকে দেখব, উপকূলের যে বিভিন্ন উপকূল সম্পর্কিত যে বিভিন্ন টার্ম গুলো আছে সেগুলোকে আমি দেখব। উপকূল সম্পর্কিত পরিভাষা। এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটা শুনলে, এই প্রায় ৪৭ মিনিট ধরে যে আলোচনাটা শুনলে, সেই আলোচনাটা হচ্ছে তরঙ্গ সম্পর্কিত। এরপরে আমি আলোচনা করব উপকূল নিয়ে। তরঙ্গ নিয়ে আশা করি তোমাদের আর কোনো অসুবিধা নেই। যদি আমরা এরকম ভাবে ধীরে ধীরে আলোচনা করি তবেই তোমরা বুঝতে পারবে, তাড়াহুড়ো করে আলোচনা করতে গেলে বুঝতে পারবে না। এটা দেখার পরে তোমাদের তরঙ্গ নিয়ে আর কোনো সমস্যা নেই বলে আমি মনে করছি। এরপরে আমরা আলোচনা করব বাকি উপকূল এবং বাকি তটভূমি, সম্মুখ তটভূমি, সমস্ত বিষয়গুলো নিয়ে। তাহলে উপকূল কাকে বলবো? সমুদ্রের উপকূল কাকে বলি? উপকূল বলতে সাধারণত বোঝানো হয় সমুদ্র এবং স্থলভাগের যে সংযোগ স্থল, সেই সংযোগ স্থলকে বলা হয় উপকূল। চলো আমরা ডায়াগ্রামের দিকে যাব। তাহলে সমুদ্র এবং স্থলভাগের যে সংযোগ স্থল, সেই সংযোগ স্থলকে আমরা বলে থাকি উপকূল। বেশ, হলো। এটা একটা, এই পুরো এরিয়াটা, এদিকটা হচ্ছে সমুদ্র, এটা হচ্ছে সমুদ্র। হ্যাঁ, এগুলো হচ্ছে সমুদ্র জলরাশি, সমুদ্র। এবং এইটা হচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো উপকূল বা কোস্ট, সমুদ্রের কোস্ট বা উপকূল। তাহলে উপকূল কি হলো?
এই স্থলভাগ এবং সমুদ্রের মধ্যে যে সংযোগ স্থল, সেই সংযোগ স্থলটাকে আমরা বলবো উপকূল। এই উপকূল হয় উপকূল রেখা, যে রেখা বরাবর কোস্টাল লাইন বলতে পারি, কোস্টাল লাইন, অর্থাৎ যে রেখা বা যে লাইন বরাবর সমুদ্র এবং স্থলভাগের মধ্যে পৃথকীকরণ সম্ভব, সেটাকে আমরা বলি কোস্টাল লাইন। এই কোস্টাল লাইন থেকে দেখো আমি সামনের দিকে একটা বৃহৎ অংশ রয়েছে। এই যে সামনের দিকে কি বৃহৎ অংশ রয়েছে, মানে পুরো সমুদ্রের দিকে একটা বড় অংশ চলে গেছে। এই বড় অংশটাকে আমরা বলি তটভূমি। পুরো অংশটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি তটভূমি। তটভূমি বা আমরা ইংরেজিটাকে বলি, এটাকে বলি শোর, SHORE, শোর। তটভূমি বা শোর মানে বুঝতে পারলে? তাহলে উপকূল প্রথমে বোঝা গেল। উপকূল মানে হচ্ছে সমুদ্র এবং স্থলভাগের সংযোগ স্থলকে বলি উপকূল বা কোস্ট। এবং যে রেখা বরাবর উপকূল এবং সমুদ্রের মধ্যে পার্থক্য ঘটে সেটাকে আমরা বলি কোস্টাল লাইন, উল্লেখ। এবং উপকূলের সম্মুখের অংশটাকে আমরা বলি তটভূমি বা শোর, SHORE, শোর। এই শোরকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। প্রাথমিক অবস্থায় আমরা শোরকে দুটো ভাগে ভাগ করি। একটার নাম হচ্ছে ফরশোর। ফরশোর মানে হচ্ছে সম্মুখ তটভূমি, বা যেটাকে আমরা বাংলায় বলি সম্মুখ তটভূমি। এবং 2 নাম্বারটাকে আমরা বলি ব্যাকশোর, যেটাকে আমরা বলি পশ্চাৎ তটভূমি। স্যার আমরা তো স্যার পড়েছি অফশোর, স্যার আমরা তো পড়েছি ইনশোর। এই ব্যাপারগুলো কি, এগুলো পরে আসবো। প্রথমে মনে রাখবে কি, তটভূমিকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে ফরশোর, অপরটা হচ্ছে ব্যাকশোর। তো ফরশোর কাকে বলে, ব্যাকশোর কাকে বলে, আমাদেরকে একটু জেনে নিতে হবে। ফরশোর বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে কি, সমুদ্রের হাই টাইড এবং লো টাইড বুঝতে হবে। হাই টাইড লো টাইড কি জিনিস? সমুদ্রে যখন খুব জোয়ার আসে, উচ্চ জোয়ার আসে, জোয়ারের ফলে সমুদ্রের জল অনেক দূর পর্যন্ত উত্থিত হয়। আবার ভাটার সময় কি হয়, সমুদ্রের জল একদম অনেক নিচে পর্যন্ত চলে যায়। ধরে নিলাম এখানে একটা সমুদ্র আছে, যখন সমুদ্রে জোয়ার হলো, জোয়ারের সময় জলটা এত দূর পর্যন্ত উত্থিত হয়ে গেল, এবং ভাটার সময় সেই জলটা নামতে 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 একদম এত দূর পর্যন্ত চলে গেল। তাহলে এখানটা কি হবে? এখানটা হবে লো টাইড ওয়াটার বলতে পারি আমরা, লো টাইড ওয়াটার, বা জলের নিম্ন সীমাও এটা আমরা বলতে পারি। আমরা যদি বাংলায় আরো একটু ভালো করে বলি, এটাকে বলি জলের নিম্ন সীমা, বলি জলের নিম্ন সীমা বলতে পারি। এটাকে আমরা তখন কি বলতে পারি? হাই টাইড ওয়াটার বলতে পারি, HTW বলতে পারি, হাই টাইড ওয়াটার, বা জলের উচ্চ সীমা বলতে পারি। এই উচ্চ সীমা থেকে নিম্ন সীমার মধ্যবর্তী যে অংশ, সেটাকে আমরা বলি ফরশোর বা সম্মুখ তটভূমি। সম্মুখ তটভূমি বোঝা গেল? সম্মুখ তটভূমি তাহলে কাকে বলে? তাহলে হাই টাইড থেকে লো টাইডের মধ্যে যে জলের যে পর্যন্ত সীমারেখা, সেটাকে আমরা বলি ফরশোর। এটা হচ্ছে উচ্চ সীমা জলের, এটা হচ্ছে জলের নিম্ন সীমা। হাই টাইডের সময় জল এত দূর পর্যন্ত আসে, লো টাইডের সময় জল এত দূর পর্যন্ত যায়। এই মাঝের যে অংশ, সেটাকে আমরা বলি সম্মুখ তটভূমি। বোঝা গেছে? এরপরে দেখো, এই জলের উচ্চ সীমার পরের একটা অংশ রয়েছে। এই অংশটা কতদূর পর্যন্ত? ধরো নিলাম বিস্তৃত, এই উপকূল রেখা পর্যন্ত বিস্তৃত। এবং এখানে কি হয়, যখন ঝটিকা তরঙ্গ মানে ব্যাপারটা কি, ধরো সমুদ্রের মধ্যে একটা কোন রকম একটা ভূমিকম্প হয়ে গেছে, সমুদ্রের মধ্যে একটা অগ্নুদ্গম হচ্ছে, তখন প্রচুর প্রবল একটা ঢেউ এসে এই উচ্চসীমা ছাড়িয়ে
উচ্চ সীমা ছাড়িয়ে এসে এই উপকূলে আঘাত করে, এবং যতদূর পর্যন্ত এই তরঙ্গের জল পৌঁছায় সেই ততদূর পর্যন্ত স্থানটাকে আমরা বলি ঝটিকা তরঙ্গের স্থান, এবং এই তরঙ্গটাকে আমরা বলি ঝটিকা তরঙ্গ বা যে ঝটিকার যে জল, তাহলে ঝটিকা তরঙ্গের জল যতদূর পর্যন্ত পৌঁছায় সেই ততদূর পর্যন্তকে আমরা কি বলতে পারি, ততদূর পর্যন্তকে আমরা বলতে পারি ব্যাকশোর। মানে উচ্চ জলসীমা থেকে ঝটিকা তরঙ্গের জল যতদূর পর্যন্ত পৌঁছায়, বা আরো সোজা করে বলতে গেলে কোস্টাল লাইন পর্যন্ত অংশকে আমরা বলি ব্যাকশোর। খুব ভালোভাবে বুঝে নাও কনসেপ্ট গুলো, জীবনেও কোনোদিন ভুলবে না। ডায়াগ্রামটা একবার মনে রেখে দেবে শুধু, আর জীবনে কখনো ভুলবে না। তাহলে ফরশোর হয়ে গেল, আমরা ব্যাকশোর হয়ে গেল। এই ব্যাকশোর মানে কি, এটাকে আমরা বলি পশ্চাৎ তটভূমি। পশ্চাৎ তটভূমি। ফরশোর মানে হচ্ছে সম্মুখ তটভূমি, ব্যাকশোর মানে হচ্ছে পশ্চাৎ তটভূমি। এই দুটো গেল। তাহলে তটভূমি কি জিনিস বুঝতে পেরেছো? তটভূমির দুটো ভাগ তোমরা কখন বুঝে গেছো, ফরশোর কি ব্যাকশোর কি বুঝে গেছো। ফরশোর মানে হচ্ছে লো টাইড ওয়াটার থেকে হাই টাইড ওয়াটারের যে মধ্যবর্তী সীমারেখা, সেটাকে আমরা ফরশোর বললাম, এবং হাই টাইড থেকে ঝটিকা তরঙ্গ পর্যন্ত যে সীমারেখা, সেটাকে আমরা বললাম ব্যাকশোর। এরপরে আরো দুটো শোরের সাথে তোমাদের পরিচয় ঘটাবো, সেই শোর দুটির নাম চলো আমরা কালিটাকে চেক করি। সেই শোরের মধ্যে একটার নাম দেব, একটার নাম হবে, আমি ধরে নিচ্ছি, ধরে এটা অ্যাকচুয়ালি নাম, এটা হচ্ছে অফশোর। আর বলবো এই দুটো টার্ম আমাদেরকে জানতে হবে, অফশোর এবং ইনশোর। তাহলে অফশোর কাকে বলবো? এই জলের নিম্ন সীমা থেকে সমুদ্রের সম্মুখের দিকে একদম কন্টিনেন্টাল শেলফ পর্যন্ত অংশকে আমরা বলে থাকি অফশোর। মানে কি, জলের নিম্ন সীমা থেকে মহীসোপান পর্যন্ত অংশকে আমরা বলে থাকি অফশোর। তাহলে অফশোর মানে কি, এই জলের নিম্ন সীমা হলো, ধরে নিলাম এখানে মহীসোপান পর্যন্ত অংশ, এই পর্যন্ত হচ্ছে মহীসোপান পর্যন্ত অংশ। তাহলে এই পুরো অংশটাকে আমরা তখন কি বলবো, এই পুরো অংশটাকে আমরা বলবো অফশোর। তাহলে অফশোরটা কোথায় রয়েছে? অফশোরটা হচ্ছে জলের নিচে রয়েছে গো, সরি। তাহলে এটাকে আমরা তখন কি বলবো, এটাকে আমরা বলতে পারি অফশোর। তাহলে অফশোরটা কোথায় রয়েছে? জলের নিচে রয়েছে, এবং এটা অবশ্যই অগভীর জল। আমরা জানি তো মহীসোপান অঞ্চলে নিশ্চয়ই গভীর জল থাকে না, এবং মহীসোপান অঞ্চলে আমরা যে জানি বিভিন্ন রকমের মিনারেলস এখান থেকে উত্তোলন করা হয়। কি কি মিনারেলস উত্তোলন করা হয়ে থাকে? এখান থেকে খনিজ তেল উত্তোলন করা হয়ে থাকে, গ্যাস উত্তোলন করা হয়ে থাকে, আমরা জানি এখান থেকে। তাহলে অফশোর এরিয়াগুলো থেকে আমাদের বিভিন্ন রকমের খনিজ তেল পাওয়া যায়। এই প্রশ্নটাও আসে, খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাসের সম্ভার আমরা কোথা থেকে তুলতে পারি? অফশোর এরিয়া থেকে তুলতে পারি। তাহলে অফশোর এরিয়া কোথা হলো মানে লো টাইড ওয়াটারের একদম শেষ সীমা থেকে, জলের নিম্ন সীমা থেকে শুরু করে একদম মহীসোপান পর্যন্ত অংশকে আমরা অফশোর বলি। তাহলে ইনশোর কাকে বলবো? তাহলে ইনশোর কি হবে বলতেই পারো তোমরা, দাদা তাহলে ইনশোরটা কি হবে? ইনশোর অ্যাকচুয়ালি কি জিনিস হবে, যখন এই অফশোরটা জাস্ট অল্প একটা এরিয়া, এই অল্প এরিয়ার মধ্যে অন্তর্বর্তী এরিয়াটাকে আমরা ইনশোর বলি। এটাও কিন্তু লো টাইডের সম্মুখের অংশ, কিন্তু অফশোরের মতো অত মানে বিস্তীর্ণ এরিয়া নয়, এটা সামান্য এরিয়া, যে এরিয়ার মধ্যে বিভিন্ন রকমের এই ঢেউগুলি ভেঙে পড়ে, সেই এরিয়া থেকে আমরা বলছি ইনশোর। তাহলে ইনশোরটা কি হলো? অফশোরের মধ্যে একটা ছোট এরিয়াটাকে আমরা ইনশোর বলছি। অফশোরটা বৃহৎ এরিয়া, এবং অফশোরের মধ্যে একটা ছোট এরিয়াকে আমরা কি বলছি? ইনশোর বলছি। কনসেপ্ট ক্লিয়ার হলো? অফশোর মানে বৃহৎ এরিয়াটাকে বলছি, লো টাইড থেকে একদম সমগ্র মহীসোপানের অংশটাকে আমরা বলছি অফশোর, এবং তারই একটা ছোট অংশকে ইনশোর বলছি। ইনশোর হচ্ছে যেখানে তোমার ওই
ব্রেকার্স গুলো হয়, যেখানে সমুদ্র তরঙ্গ গুলো ভেঙে পড়ে, সেই ভেঙে পড়া অংশ এবং যেখান থেকে তোমার প্লাঞ্জ লাইন স্টার্ট হচ্ছে এবং যেখান থেকে তোমার শার্প জোন সৃষ্টি হচ্ছে, পুরোপুরি শার্প জোনের এরিয়া সৃষ্টি হচ্ছে, সেই অংশটাকে আমরা বলি ইনশোর। তাহলে ইনশোর কিন্তু অফশোরের মধ্যে অবস্থান করছে। অফশোরটা বৃহৎ অংশ, ইনশোরটা তার একটা ছোট্ট অংশ। এতদূর পর্যন্ত কোনো কনসেপ্টে কারো কোনো অসুবিধা আছে কিনা বলো আমাকে। যদি এখন এখান থেকে কোনো অসুবিধা থাকে তাহলে আমি আর একবার বলবো, যদি অসুবিধা না থাকে আমি পরবর্তী ধাপে এগিয়ে যাব। এখানে কারো কোনো অসুবিধা আছে কিনা আমাকে এবারে বলতে পারো। তোমাদেরকে এখন টাইম দিলাম, কোনো অসুবিধা আছে কিনা বলো। নেই তো? উজ্জ্বল বলছো অল্প শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বাকি যদি কারো কোনো অসুবিধা থাকে আমি 1 মিনিটে তোমাদের প্রশ্ন নেব, যে প্রশ্ন যদি অসুবিধা না থাকে আমি বাকিদের দিকে এগিয়ে যাবো। সুদীপ বলছে না স্যার ক্লিয়ার, শিপ্রা বলছে না স্যার ক্লিয়ার, বা ভেরি গুড ভেরি গুড গুড। সঙ্গীতা দাস বলছে ইনশোরটা আর একবার স্যার। আচ্ছা, ইনশোর মানে হচ্ছে তোমার অফশোরের মধ্যে একটা অংশ, যেখান থেকে ব্রেকার্স ঘটছে। ব্রেকার্স মনে পড়ছে, যেখানে আমরা বলেছিলাম সমুদ্র তরঙ্গ ভেঙে যাওয়াকে আমরা ব্রেকার্স বলি, এবং ব্রেকার্স লাইন বরাবর অংশকে আমরা বলেছিলাম প্লাঞ্জ লাইন, মনে পড়ছে? দেখো, যেখান থেকে ব্রেকার্স হচ্ছে সেই লাইনটাকে আমরা বলেছিলাম প্লাঞ্জ লাইন, মনে পড়ছে? এই প্লাঞ্জ লাইনের সামনের দিকে যে অংশ, সেই সামনের দিকের অংশটাকে বলা হয়, আমরা বলি ইনশোর বলে থাকি। এবং এই সামনের দিকের অংশটাকে আমরা কি বলেছিলাম? শার্প জোন বলেছিলাম, শার্প জোন। এই প্রত্যেকটা টার্ম আমি বারবার বলেছি কেন বলতে, এক একটা টার্ম 4বার 5বার করে উচ্চারণ করেছি। তার একটাই কারণ, এবং ধীরে ধীরে এগিয়েছি, তার একটাই কারণ, টার্মগুলোকে যদি তুমি মনে রেখে রেখে এগোতে পারো তাহলে এইটা বোঝাটা আরো সহজ হয়ে যায়, মনে রাখাটা আরো সহজ হয়ে যায়। যদি তোমাদের আবার ভুলে যাও, এই ক্লাসটা 4বার 5বার করে যদি দেখে নাও, একবার করে ভুলে গেছে আবার এখানটা দেখে নিলাম, আর কোনোদিন বই পড়ার প্রয়োজন পড়বে না, তোমাদের বই পড়ারই প্রয়োজন পড়বে না। তাহলে ইনশোর বোঝা গেল, প্লাঞ্জ লাইন থেকে সামনের দিকের অংশ, যেখানে কি হচ্ছে, যেখানে তোমার সম্মুখ তটভূমির পর্যন্ত অংশ, এবং যেখানে ব্রেকার্স ঘটছে, যেখানে তোমার শার্প জোন রয়েছে, আর এটা অফশোরের মধ্যেরই একটা অংশ, অফশোরেরই পার্ট একটা ইনশোরটা। ক্লিয়ার? চলো তাহলে আমি এরপরে সামনের দিকে এগোবো, দেখি চলো। সব পর লেখা আছে, পর সুন্দর করে নোটের মধ্যে দিয়ে দিয়েছি, যেগুলো বোঝালাম একবার করে বুঝবে, ভিডিওটা দেখে নেওয়ার পরে যখন মাথায় সব ঢোকে যাবে, নোটটা জাস্ট একবার করে নেবে। নিয়মিত পরিবর্তনশীল অঞ্চল, সাধারণত শুষ্ক অঞ্চল, স্থায়ী জলমগ্ন অঞ্চল, সম্পূর্ণ পরিবর্তনশীল, এই আছে। এরপরে আছে শোর লাইন, তটরেখা। তাহলে দেখো আমরা কি বললাম, উপকূল এবং বিচ, এই বিচটার সঙ্গে তোমাদের ঝামেলা লেগে যায়। চলো আমরা এবারে এই টার্ম দুটো, শোর লাইন আর বিচ, উপকূল তো তুমি বুঝাই গেছো, এখানে আর দুটো লাইন আমি চলে এলাম। তাহলে কি পড়বো? কোস্টাল লাইন আমরা পড়েছি, কোস্টাল লাইন পড়েছি, ঠিক আছে। এরপরে আমরা যেটাকে আলোচনা করব সেটা হচ্ছে শোর লাইন। শোর লাইন কাকে বলবো? যে লাইন বরাবর সমুদ্রের জলের অবস্থান, সেই লাইনটাকে আমরা বলবো শোর লাইন। ধরো যখন হাই টাইড হলো, তাহলে হাই টাইড যখন হলো তখন সমুদ্রের জল এই পর্যন্ত এলো, তখন শোর লাইনের অবস্থান কি হবে? এখানে হবে। আবার যখন লো টাইড হলো তখন সমুদ্রের জল এই নিচে নেমে গেল, তাহলে শোর লাইনটা কোনখানে হবে? এখানে হবে। তাহলে শোর লাইন ব্যাপারটা হচ্ছে যেখানে সমুদ্রের জলের অবস্থান, যে লাইন বরাবর সমুদ্রের জলের অবস্থান, সেটাকে আমরা বলছি শোর লাইন। শোর লাইন মানে হচ্ছে তটরেখা, বাংলায় যেটাকে আমরা বলি তটরেখা, তটরেখা, ইংলিশে সেটাকে আমরা বলি শোর লাইন। প্রত্যেকটা বাংলা এবং ইংলিশ টার্ম গুলোকে মনে রাখতে হয়, না তোমরা যখন বইয়ে পড়তে যাবে এই তটরেখার শোর লাইনের মধ্যে গোলমাল পেকে যেতে পারে। হ্যাঁ, কি হলো, শোর লাইন মানে যেখানে জলের অবস্থান, এবং এটি সবসময় কি হয়? পরিবর্তনশীল। পরিবর্তনশীল জানো গো,
কারণ সমুদ্রের জল কি সবসময় একই জায়গাতে একই অবস্থানে থাকে না, একই অবস্থানে থাকে না। কখনো জল উপরে উঠে যায়, কখনো জল নিচে বসে যায়, নিচে চলে যায়। এই জন্যই শোর লাইন বা তটরেখা সবসময় পরিবর্তনশীল। কিন্তু কোস্ট লাইন কি? কোস্টাল লাইন কি? যে লাইন বরাবর কোস্টাল এরিয়া শেষ হচ্ছে, যেখানে সমুদ্র শুরু হচ্ছে, এবং এই লাইনটি মোটামুটি ভাবে পার্মানেন্ট বলতে পারি আমরা, মোটামুটি ভাবে পরিবর্তনশীল নয়, অপরিবর্তনশীল বলতে পারি। কোনটাকে? কোস্টাল লাইনটাকে। কোস্টাল লাইন আর শোর লাইন দুটো কিন্তু এক নয়। উপকূল রেখা, তটরেখা দুটো কিন্তু এক নয়। উপকূল রেখা মানে কি হলো? উপকূল যেখানে শুরু শেষ হচ্ছে যে রেখা বরাবর, এবং সমুদ্র যেখানে শুরু হচ্ছে সেটা হচ্ছে উপকূল রেখা। আর তটরেখা মানে হচ্ছে জল যেখানে শেষ হচ্ছে বা যেখানে জল এসে পড়ছে, জলের শেষ সীমাকে আমরা বলি শোর লাইন বা তটরেখা। তটরেখা সবসময় পরিবর্তনশীল, কিন্তু উপকূল রেখা সবসময় পরিবর্তনশীল নয়। তাহলে সে এতক্ষণ তটভূমি 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 করে পড়লাম, শোর পড়লাম, শোর তো বুঝে গেলাম, কিন্তু এর মধ্যে একটা টার্ম আসে সৈকত, বিচ। আহা, সমুদ্র বিচের মধ্যে কত ভালো ভালো তোমরা গান শুনেছো, ছুটে বেরিয়েছো, একটা স্বপ্ন দেখো যে বিচের মধ্যে, সেই মেরিনা বিচের মধ্যে, না না সবাই দেখো না হয়তো, বেশ, সেই মেরিনা বিচের মধ্যে তোমরা ঘুরে বেড়াবে। তো যাই হোক, তো তাহলে বিচ কাকে বলবো? তো চলো আমরা একটু বিচ নিয়ে আলোচনা করি। বিচ মানে কি? সৈকত, বাংলায় যেটা বলা হয় সৈকত। সৈকত বা বিচ কাকে বলবো? এই ব্যাকশোর থেকে পরবর্তী একদম ফোরশোর পর্যন্ত অঞ্চল, যেখানে বিভিন্ন রকমের নুড়ি পলি বালিগুলো জমা হয়, অর্থাৎ শ্বাসের ফলে, শ্বাস মানে হচ্ছে গঠনকারী তরঙ্গ, এই গঠনকারী তরঙ্গের ফলে এই এই ব্যাকশোর থেকে ফরশোর পর্যন্ত যে অঞ্চলগুলিতে নুড়ি পলি বালি জমা হয়, সেই নুড়ি পলি বালি সমৃদ্ধ অঞ্চলটিকে আমরা বলে থাকি বিচ। তাহলে বিচটা কোথায়? বিচ ফরশোর এবং ব্যাকশোর দুটোকে নিয়েই গঠিত হতে পারে। ধরে নিলাম এই জায়গাটিতে জমা হয়ে আছে, পলি পালি নুড়ি জমা আছে, কিছুটা ব্যাকশোরের অংশ, কিছুটা ফরশোরের অংশ। তো এই অংশটাকে আমি কি বলবো? তখন আমি এই অংশটাকে আমি বলবো বিচ। বিচের সঙ্গে এর সম্পর্ক বুঝতে পেরেছো? বিচ মানে হচ্ছে একটা তটভূমিরই একটা অংশ, সমগ্র তটভূমিরই একটা অংশ, নির্দিষ্ট অংশ, যেখানে নুড়ি পলি বালি জমা হয়, যেখানে বায়ুর ক্ষয় কার্য খুব ভালোভাবে চালনা হয়, সেই অংশটাকে আমরা বললাম বিচ। তাহলে বিচ কি সেটা বুঝতে পেরে গেছো আশা করি। বিচ হচ্ছে তটভূমিরই একটা অংশ বা একটা রেখা, ব্যাস। এরপরে আমরা বাকিতে এগোবো, আশা করি এরপরে এখানটা তোমাদের আর গোলমাল পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এরপরে সমুদ্র তরঙ্গের ক্ষয়ের প্রক্রিয়া সমূহ, সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ সমূহ। দেখবে আমরা যখন নদী, বায়ু, হিমবাহ, ভৌমজল সমস্ত আলোচনা করেছিলাম বা কাস্ট অঞ্চল আলোচনা করেছিলাম, তখন প্রত্যেকটা প্রক্রিয়াগুলিকে নিয়ে আলোচনা করেছিলাম। সেই প্রক্রিয়াগুলি এখানে দেওয়া আছে, শুধু একটা আলাদা, সেটা হচ্ছে ক্লাপোডিয়াস বা স্থির তরঙ্গ। এইটা ব্যতিরিকে বাকিগুলো আমরা আগে আলাদা করে তোমরা পড়ে এসেছো। নদীর কার্যের সময় অবঘর্ষ পড়েছি, ঘর্ষণ পড়িয়েছি, দ্রবণ ক্ষয় পড়িয়েছি, জলপ্রবাহ ক্ষয় পড়িয়েছি। আর একবার আমি তোমাদেরকে সেগুলোকে মনে করিয়ে দিই। অবঘর্ষ ক্ষয় কাকে বলবো? যখন আমি সমুদ্রের ক্ষেত্রেই বলছি, যখন সমুদ্র তরঙ্গ প্রবাহিত হয়, প্রবাহকালে যে সমস্ত নুড়িপলি বালিগুলোকে সে বহন করে নিয়ে যায় এবং নিচের ভূপৃষ্ঠের সঙ্গে ঘর্ষণ, ওই নুড়িপলি বালিগুলোর ঘর্ষণ লাগে, তাহলে ওই ঘর্ষণের ফলে যে ক্ষয়টি হয় সেগুলিকে আমরা অবঘর্ষ ক্ষয় বলি। এই অবঘর্ষ ক্ষয়কে আমরা আরেকটা কি বলেছিলাম? অবঘর্ষ ক্ষয়কে কোরাসিয়ন বলেছিলাম, মনে পড়ছে? কোরাসিয়ন বলেছিলাম। কোরাসিয়নটা কি করে মনে রাখতে বলেছিলাম? অ্যাব্রিশনের এ আছে, এই জন্য কোরাসিয়নের এটা মনে রাখবে। আর দ্রবণ ক্ষয়কে আমরা কি বলেছিলাম? কোরোসিয়ন বলেছিলাম, মনে পড়ছে? কোরোসিয়ন আর কোরাসিয়ন যেহেতু গুলিয়ে যায়, তাই কোরোসিয়নের দুটোই ও হবে, কারণ সলিউশনের এসও আছে, তাই দুটোই ও মনে রাখবে, কোরোসিয়নের দুটোই ও হবে। আর অ্যাব্রিশনের ক্ষেত্রে
যেহেতু একটা এ আছে অবঘর্ষের, তাই এটাকে কোরাসিয়ন মনে রাখতে হবে, এইভাবে মনে রাখতে বলেছিলাম তোমাদেরকে। আশা করি মনে পড়ছে, নদী যখন পড়েছিলাম এখানটা টাইম নিয়ে তোমাদেরকে আমি বলেছিলাম, তাই এখানটাকে এখন আর সময় নষ্ট করছি না। তাহলে একটু ঘর্ষণ ক্ষয় কাকে বলবো? ঘর্ষণ ক্ষয় বলতে বোঝানো হয় নদীর তরঙ্গ যখন প্রবাহিত হয়, তরঙ্গের সাথে যে সমস্ত ছোট ছোট শিলাখণ্ডগুলি প্রবাহিত হয়, এই শিলাখণ্ডগুলি একে অপরের সঙ্গে ধাক্কা লেগে ঘর্ষণের ফলে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়, সেগুলোকে আমরা ঘর্ষণ ক্ষয় বলি। বাকি কি আমরা কি বলবো? তারপর দ্রবণ ক্ষয় বললাম, জলপ্রবাহ ক্ষয়, এই জল তরঙ্গের দ্বারা যে ক্ষয় হয় সেটাকে জলপ্রবাহ ক্ষয় বলবো। আর ক্লাপটিস ক্ষয় কাকে বলবো? দেখবে ওই ব্যাকওয়াটার আর ব্যাকওয়াশ আর সোয়াশের ফলে কি হয়েছিল? সোয়াশের ফলে সমুদ্রের জল কি এসেছিল উপরের দিকে বা উপকূলের দিকে আছড়ে পড়েছিল, এটাকে আমরা গঠনকারী তরঙ্গ বলেছিলাম সোয়াশটাকে। আর ব্যাকওয়াশ মানে কি? যখন সমুদ্রের জলটা যখন ফিরে যাচ্ছে সেটাকে আমরা ব্যাকওয়াশ বলেছিলাম, ব্যাকওয়াশটাকে আমরা বলেছিলাম ধ্বংসকারী তরঙ্গ বলেছিলাম। ওই গঠনকারী তরঙ্গ এবং ধ্বংসকারী তরঙ্গ, অর্থাৎ সোয়াশ আসার পরে যখন আবার ফিরে যাচ্ছে এবং যখন ব্যাকওয়াশ হচ্ছে, আবার একটা সোয়াশ আবার আসছে, এরকম ভাবে দুটো তরঙ্গ যখন সামনে মুখোমুখি হলো, আমি বলেছিলাম মুখোমুখি যখনই লাগবে দুটো তরঙ্গ আর এগোতে পারবে না, তখন তারা এক জায়গা থেকে দুলতে লাগবে, এরকম করে দুলবে দুলবে। এরকম ভাবে যখন দুলতে শুরু করলো, যখন ওই যে যে জায়গাটিতে ক্লাপটি মানে স্থির তরঙ্গের সৃষ্টি হলো, আর যে জায়গাটিতে এই স্থির তরঙ্গের সৃষ্টি হচ্ছে সেই জায়গাটিতে শিলাসমূহের মধ্যে প্রচুর চাপের সৃষ্টি হয়, প্রচন্ড চাপের সৃষ্টি হয়, এবং সেই চাপের ফলে শিলাসমূহ ভেঙে যেতে পারে, ফাটল ধরতে পারে, এবং তার ফলে যে ক্ষয়টা হয় সেই ক্ষয়টাকে আমরা বলি ক্লাপটিস ক্ষয় বা স্থির তরঙ্গের ক্ষয়। বুঝতে পেরেছো তাহলে স্থির তরঙ্গের ক্ষয় কিভাবে হয়? স্থির তরঙ্গের ক্ষয় কাকে বলে? তাহলে গভীর উপকূলীয় অঞ্চলে আগত তরঙ্গ ও প্রতিফলনকারী তরঙ্গ যখন মুখোমুখি মিলিত হয়ে স্থির তরঙ্গ তৈরি করে, যা শিলাস্তরে প্রবল উলম্ব চাপের সৃষ্টি করে শিলাকে আলগা করে দেয়, তাকে আমরা বলি ক্লাপটিস বা স্থির তরঙ্গ ক্ষয়। চলো, আশা করি তোমরা সমুদ্র তরঙ্গের ক্ষয়ের প্রক্রিয়াগুলি বুঝে গেছো। এরপরে ক্ষয়জাত ভূমিরূপ সমূহ, তাদের বিবর্তন ক্রম, প্রত্যেকটা ডায়াগ্রাম নিয়ে নিয়ে আমি আলোচনা করব, এবং তার সাথে কি করব, সঞ্চয়জাত ভূমিরূপ, সমুদ্র তরঙ্গের সঞ্চয়জাত ভূমিরূপ সমূহ এবং তার ফলে যে সৃষ্ট ভূমিরূপ সেগুলিকে নিয়ে আলোচনা করব। জুঁই অধিকারী বলছো কি? জুঁই কি বলছো? হাত তালির মতো আওয়াজ হয় কি? কখন বলো তো? যখন ওটা ভেঙে যায়, স্থির তরঙ্গ যখন ক্লাপটিসের ফলে যে ভেঙে যায়, যে এটা হয়, যে ফাটলের সৃষ্টি হয়। হ্যাঁ, একদম একদমই তাই। হ্যাঁ, ঠিকই বলেছো, ঠিকই বলেছো। ওই সময় হাততালির মতো আওয়াজ হয়, ওই জন্য এই নামই হচ্ছে ক্লাপটিস। একদমই তাই। বেশ, আজকে এতদূর পর্যন্ত থাকুক। নেক্সট দিন কালকে আমরা আবার, কালকে আমাদের ক্লাস আছে, কালকে বাকি ক্ষয় এবং সঞ্চয়ের ফলে ভূসৃষ্ট ভূমিরূপগুলো সার্বিকভাবে আলোচনা করে দেব। একদম তোমাদের শেষ পর্যন্ত রেখেছি, শেষ পর্যন্ত সমস্তগুলো আলোচনা করে দেবো এখান থেকে, এবং এর সঙ্গে প্রবাল প্রাচীর থেকে শুরু করে প্রবাল প্রাচীরের গঠন, উপকূলের ভাগ, মানে সমস্তটা একসাথে কালকে আলোচনা করব। কালকে একটা বড় ক্লাস হতে চলেছে, কালকে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো ক্লাস হবে, একটা বড় ক্লাস হবে, সমগ্রটাকে কালকে এই ক্ষয় এবং ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলোকে আলোচনা করব। কারণ শনিবারটা ইচ্ছা করলেও আমি চাইলেও 2 ঘন্টা ক্লাস নিতে পারবো না, কারণ এর পরেই আমাদের 9টা থেকে আমাদের আবার আপার প্রাইমারির ক্লাস আছে, সাইকোলজির ক্লাস আছে। তো আপার প্রাইমারি ক্লাসের জন্য আমাদেরকে ক্লাসটাকে আগে আগে একটু শেষ করতে হয়, এটা তাই। এবং আমাদের এটা আজকে এই পর্যন্তই থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো, কোনো অসুবিধা নেই। তোমাদের কাছে কোনো প্রশ্ন থাকলে আমি নেব, তারপরে বাকি আমরা ক্লাসটা শেষ করব। যদি কারো কোনো অসুবিধা থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই নেব। বলো, যদি কিছু প্রশ্ন থাকে বলো, আমি 2 মিনিট আছি তোমাদের জন্য। 48 বাজে, 50-এ শেষ করে দেবো।
চলো, আপাতত তোমাদের কোনো প্রশ্ন নেই। পড়াশোনা ভালো করে করো, যেভাবে করছো এগিয়ে চলো, এবং প্রত্যেককে টেস্ট গুলো অ্যাটেম্প করো। কার কত মার্কস হচ্ছে দেখো, কারণ যেহেতু ওখানে সবটাই দেখতে পাবে, কে কত পেয়েছিল, ব্যাচের মধ্যে সব থেকে হায়েস্ট কে পেয়েছে, সব যেহেতু তোমরা দেখতে পাবে টেস্টের মধ্যে, কম্পেয়ার করো নিজেদের সাথে নিজেদের, বাকিদের সাথে নিজেদের, এবং ব্যাখ্যাগুলিকে পড়ো। দেখো যদি কোনো বুঝতে অসুবিধা হয়, কোনো প্রশ্ন নিয়ে অসুবিধা হয়, আমি তো রয়েছি, হোয়াটসঅ্যাপ সবসময় অ্যাভেলেবেল আছে, মেসেজ করো, এবং যে কোনো অসুবিধাতে জানাও। আমরা সবসময় তোমাদের জন্য অ্যাভেলেবেল আছি 24 ঘন্টায়। যে কোনো সময় মেসেজ করে রাখতে পারো, আমাদের সুবিধা মতো সময়ে আমরা উত্তর দিয়ে দেবো। চলো, আপাতত এটুকুই আজকে। গুড নাইট।